বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। Yes, ঢাকা FM 90.4 আপনি টিউন করে আছেন। ভালোবাসার বাংলাদেশ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। ইয়েস অবভিয়াসলি আমাদের সবার সঙ্গে আমাদের ভালোবাসার গুরু থাকবেন কিছুক্ষণের মধ্যে। গুরু আমাদের সঙ্গে জয়েন করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে একজন গেস্ট থাকবে যাকে আমরা আপনাদের মাঝে থেকে সিলেক্ট করেছি, যার ভালোবাসার গল্পটি আসলে আজকে আপনি আমি আমরা সবাই মিলে যার ভালোবাসার গল্পটি শুনবো। So, আপনার কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, হাউ ওয়াজ ইউর এন্টায়ার উইক এন্ড আপনার এই উইকেন্ডের প্ল্যানটা কি? বিকজ রমজানের আগে কিন্তু আমরা আর বেশি একটা উইকেন্ড পাচ্ছি না। এটা হচ্ছে রমজানের আগে লাস্ট উইকেন্ড, ইফ আই এম নট রং। সো আপনার কি অবস্থা, এই উইকেন্ডটার প্ল্যানটা কি, উইকেন্ডটাতে আপনার কি করার ইচ্ছা আছে, সবকিছু আপনি জানাতে পারেন। আর যেটা জানাবেন সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ভালোবাসার গল্প থেকে থাকে, অ্যান্ড ইটস নট ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি যেটা শুধু ইম্পর্টেন্ট না যে ভালোবাসার গল্পটা আপনার একটা ব্যক্তির সাথে হতে হবে, মানে একটা পার্টিকুলার প্রিয়তম বা প্রিয়তমার সাথে হতে হবে, ব্যাপারটা একদমই তাই নয়। ভালোবাসাটা কিন্তু আপনার মায়ের সঙ্গে, আপনার বাচ্চার সঙ্গে, আপনার বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, প্রেমিকার সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে, অথবা বন্ধুর সঙ্গে, অথবা কোনো অবজেক্টের সঙ্গেও হলে সেটা হতে পারে। ঠিক আছে, তো আপনার এই ভালোবাসার গল্পটি আপনি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখে পাঠানোর ওয়েটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের ঢাকা FM এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে 01841904904, এখানে গিয়ে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে, একদম ছোট্ট করে সামারাইজ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। এনিওয়ে, যাচ্ছি আপনার কাছে, শুনতে চাই, তুমি করেই বলি। জি শিওর, শুনতে চাই তোমার জীবনের কথা। আচ্ছা আমি প্রথম থেকে শুরু করি না, শেষ থেকে শুরু করো। আচ্ছা, শেষ থেকে কি শুরু হয় নাকি? আচ্ছা, তাহলে প্রথম থেকে করো। আচ্ছা, ঘটনাটা আমার প্রিয় মানুষটাকে নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ প্রিয় মানুষদের নিয়ে ঘটনা হয়। তো আমি 2018 থেকে শুরু করতেছি। 2018 অক্টোবর মাসের থেকে আসলে, তখন আমার গ্রামে আমি থাকি। গ্রামে আমার একটা ছোট দোকান ছিল যেখানে জামা কাপড় আর জুতা বিক্রি করতাম। ওকে। আমি এসএসসি করার পরে ঢাকাতে আসি, তারপর আবার গ্রামেতে যাই। গ্রামেতে যেয়ে দোকানটা, সাইম জুতার যখন মাপ কোনো মেয়ে নিত তোর কি পরিয়ে দিতে? না না, এরকম হয়নি না, আসলে। কখনো ফিল আসছে বা কিছু? হ্যাঁ, পড়াতে তো হতো। জি পড়াতে হতো। আমার কাছে কেন জানি মনে হয় আমি যদি মেয়ে হতাম তাহলে আমার পা দেখে হয়তো বিয়ে হতো। আমার পা কিন্তু আসলেই সুন্দর, বিশ্বাস কর। হ্যাঁ শিওর। তো একমাত্র পসিবিলিটি আছে আমার, লুক কোনো কিছু না, শুধু হয়তো পায়ের কারণে সুন্দর হতো। ধরো তোমার কাছে আমি জুতা কিনতে গেছি, তখন কি করতাম? পা ধরে টান দিয়াও, রাইট, টান দিয়ে তারপর জুতাটা পরিয়ে দাও। হ্যাঁ, নরমালি যেরকম করা হয় সেরকমই করতাম। একদম ব্যবসায়িক হিসেবে নাকি ফিলও পাইতে হালকা পাতলা? কোনদিন হয়েছে এরকম? না, এরকমের আসলে কারো প্রতি ফিল যাচ্ছে জুতা কেনা এবং সাথে ক্লোদিং স্টোর, রাইট? জি শিওর। তারপর তো যেদিন থেকে আমার পরিচয় ওর সাথে, আমি নামটা নিক নাম হিসেবেই বলি, ওর নাম হচ্ছে নীলা। তো আমার ফ্রেন্ডের একটা দোকান আমার দোকানের পাশেই ছিল, ওর ফ্লেক্সিলোড বিকাশের দোকান। ওকে। তো ও ওদিন দোকানে ছিল না, ওই টাইমটাতে ওর দোকানটাতে এরকমের ছিল যে ফ্লেক্সিলোড বিকাশ পাশাপাশি ফোন সার্ভিসিং এর কাজ করা হতো। ওকে। তো ওখানে আরেকটা ছেলে কাজ করতো। তো ছেলেটা হিন্দু, আর যে ছেলেটা ছিল মানে ওর নাম ছকির, ও আবার মুসলিম। ও আমাদের সদরে চলে যায় কিছু দোকানের মালামাল কেনার জন্য, যার কারণে আমি অবসর টাইমে একটু ওর কম্পিউটারটা চালাতেছিলাম বা বসেছিলাম ওখানে। আর ও বলছিল যে ভাই তুই একটু দেখিস, আমাদের গ্রামে যেরকম হয় যে কাস্টমার আসলে একটু দেখিস এরকমের, যদি পাশাপাশি দোকান থাকে ফ্রেন্ডের তারও। তো আমি আসলে বসেছিলাম, কোনো কাস্টমার ছিল না ওই টাইমটাতে, আনুমানিক 12টা বাজে দুপুর। তো হঠাৎ করে আমার সেই মানুষটা আসে। আসলে আমি তখন তাকে ওভাবে দেখিনি, এসে হুট করে মানে খুব তোড় জোর করে মানে তাড়াহুড়ো করে এসছে। বোরকা পরা ছিল, আমি তখন দেখিনি তাকে। এসে আমাকে বলছে ভাই ফ্লেক্সি হবে না? আমি বলছি হ্যাঁ শিওর ফ্লেক্সি হবে। পর বলতে ঠিক আছে ভাই একটা নাম্বার লিখেন। একটা কোশ্চেন নিয়ে নি। প্রিন্স লিখেছো যে গুরু আপনার আগের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই না কারণ কপিরাইটে ধরে, তাই। আর এই যে খারাপ মানুষটা আছে, ওর নাম হচ্ছে শিশির ভেজায় সামথিং, ও প্রায়শই একটা কথা হলো বাঁশ বাগানে। আর কত যাবি বাঁশ বাগানে? ওকে। তানভীর লিখেছে আবার গুরু বাঁশ বাগানে। সিলেট থেকে দেখছি এমনটা জানিয়েছো ইমন, হাই জানিয়েছো মোজাম্মেল, কি খবর এমনটা জানতে চেয়েছো আমাদের কাছে। ভালো আছি, দারুণ ভালো আছি গুরু। আপনার আগের ব্যাকগ্রাউন্ড সাউন্ড একই কথা বারবার বলছো। আপু অনেকদিন পরে আসলাম এমনটা তোমাকে অ্যাড্রেস করে জানিয়েছে অঙ্গন। শেষমেশ তুমি একান্তই তোমার যত্ন নাও নিজের, এমনটা জানিয়েছে গফুর বাদশাহ। গফুর বাদশাহ অনেক জ্ঞানী একজন মানুষ,
এবং বুদ্ধিজীবী টাইপের, আতেল বলিনি, বুদ্ধিজীবী, যে নিজের যত্ন নেওয়ার কথা বলেছে। ওকে, তারপর যাচ্ছি আমাদের আজকের গেস্টের কাছে, শায়ম। তো এসে বলতেছে ফ্লেক্সির কথা। তো আমি বললাম হ্যাঁ ফ্লেক্সি হবে, আপনার কি নাম্বার? পরে জিপি নাম্বারের কথাই বলো, নাম্বারটা লিখলো, মানে দিল আমাকে, বললো ভাই এই নাম্বারটা লেখানো। আমি লিখলাম, লেখার পরে বলতেছে এই নাম্বারটাতে ফ্লেক্সি হবে, দেন বিকাশ হবে, 1000 টাকা বিকাশ করবেন, আর 1 মাসের এমবি লোড দিবেন। তো তখন 1 মাসের এমবি আমার আনুমানিক মনে হয় 200 টাকা ছিল, 1 মাসের 1.5 জিবি একটা এমবি লোড করবে। তো আমি সেই নাম্বারটার উপরে নাম্বারটা লিখলাম, নাম্বারটা লেখার পরে উপরে লিখছিলাম যে বিকাশ প্লাস পার্সোনাল প্লাস এমবি প্লাস হচ্ছে ফ্লেক্সিলোড, আর তারপরে মানে টাকার অঙ্কটা পার্ট বাই পার্ট লিখছিলাম। ডট ডট দিয়ে জান লেখা হতো? না না না, একদমই না, তখন আসলে এরকম কোনো কিছু ছিল না, আর কখনো ভাবিনি যে এরকম কিছু একটা হবে। তো এটা লেখার পরে যেহেতু এত কিছু লিখলাম, হয়তো এই জন্য না, মানে আমার এটা ছিল। তো ওই মানে উনি আর কি নাম্বারটা দেখলো, ওইভাবে আমার লেখাটা দেখলো। তারপরে আমি শুনলাম যেটা, যে ওর নাম্বারটা লেখা নাকি ভালো লাগছিল ওই টাইমটা। তখন কার যে কি দেখে ভালো লাগে? আসলে ও দেখতেছিল আমি নাম্বারটা, Who knows যে আমি যে আজকে এভাবে একটা ব্রেসলেট কিনেছি লেদারে, এটার জন্য এটা কি আমি কার কাকে আজকে ভালো লাগে? আসার পরেই দেখেছি, ভালো লাগতেছে? ভেবেছিলাম যে ও শো শেষে যে জিজ্ঞেস করবে যে ভালো অনেক লাগতেছে? সুন্দর, খুব সুন্দর। ইস, কখন যে কার কিসে ভালো লাগে। তারপর শায়ম। আচ্ছা। তো পরে চলে গেছে, চলে যাওয়ার পরে এর ভিতর থেকে 2-3টা দিন কেটে গেছে। তো আমার এই ব্যাপারে কোনো মানে নলেজ ছিল না, কোনো কিছু ছিল না। আমি 2-3 দিন পরে আমাদের গ্রামের বাজারের পাশে একটা মাদ্রাসা একটা মাঠ আছে। তো আমি মাঠটাতে বসে বসে চা খাইতেছিলাম, মানে চায়ের দোকানের পিছনেই মাঠটা। তার মানে মুরব্বীরা চায়ের দোকানে ম্যাক্সিমাম বসে থাকে, তো তাদের সামনে চা খাওয়াটা একটু অন্যরকমের। তো সেক্ষেত্রে গ্রামের মুরব্বী, তো পিছনে যাই আমরা চা খেতাম। তো পিছনে আমি একাই বসেছিলাম, আমি একা চা খাচ্ছি। হঠাৎ করে ফোন টিপতেছি, এই টিমটাতে এই নাম্বারটা আমার নলেজ আসে যে এই নাম্বারটা কার। তো আমি চিন্তা করতেছি, একটা নাম্বার আমার মুখস্থ, অথচ আমি চিনি না কার নাম্বার, মানে একদম অন্যরকমের। তো ফোন দিলাম, ফ্রি টাইম চা খাচ্ছি এই জন্য ফোন দিলাম। ফোন দেওয়ার পরে একটা মেয়ের কণ্ঠ। তখন আমি আসলে অবাক যে কে এই মেয়েটা। আর সত্যি কথা বলতে ওই টাইমটাতে তার কণ্ঠটা শুনে আমার, বা হ্যালো বলাটা আমার খুব ভালো লাগছিল। হ্যালো মূলত মানে যখন কণ্ঠ হ্যালো টাইপের, কণ্ঠটা একটু ক্রেজি টাইপ শোনায়, আর আনএক্সপেক্টেড একটা মেইলি ফোন কল আসে, তখন কি ঝিনঝিন করে শরীরের মধ্যে? হ্যাঁ ওই টাইমটা করছিল ঝিনঝিন। তারপর তো হ্যালো শোনার পরে তার ডিটেলস জিজ্ঞেস করলাম যে কে আপনি। পরে সেই আমাকে বলতেছে, আপনি আমাকে ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেন আমি কে, এটা কেমন কথা? তাই তো। পরে আমি বললাম যে আসলে নাম্বারটা আমার মাইন্ডে ছিল, এই জন্য আমি ফোন দিছি। এটা কিভাবে কথা, হয়তো নাম্বারটা কেউ আপনাকে দিছে। আমি পরে বললাম নাম্বার কে দিবে, আর কেউ তো দেয় নাই। আমি তো নাম্বারের ফ্যাক্টরি নিয়ে বসে আছি, যেহেতু ফ্লেক্সি দোকান চালাই। তারপর তো পরে এভাবে কিছু কথা হলো, মানে এরকমের যে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, সে বলবে না তো বলবেই না। আর সে গেস করছে ওই দিনই সে ফ্লেক্স মানে সিমটা কিনছে, মানে নতুন ফোন কিনছে, নতুন সিম কিনছে, ওই দিনই বিকাশ করছে, মানে বিকাশ করে একবারে সবকিছু করে মানে আসছে। আর ওই টাইমটাতে তখন ও চিন্তা করলো যে, ও বলতেছে আমি নতুন নাম্বার কিনলাম, আমার নাম্বার কে জানবে আর কে দিবে? পর বলছে আমি আসলে তো জানি না কে হতে পারে। তো এইভাবে প্রায় 10-12 মিনিট কথা হলো। প্লিজ শেয়ার করো যত বেশি সম্ভব আমাদের ভালোবাসা বাংলাদেশ এই প্রোগ্রাম যারা আছো। জি তারপর? জি, তো সেই কথার কথা আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি কে? আসলে আমার কাছে প্রথমেই জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কে। পরে আমি আমার নামটা বললাম, আমার স্যার নামটাই বললাম। পরে বললো আপনার বাড়ি ক্লাস 6 থেকে অনার্স ফার্স্ট ইয়ার, এখনো শুনছি তোমার প্রোগ্রাম, অনেক ভালোবাসা রিফ। ওকে তারপরে আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি হোম ডিস্ট্রিক্টটা পিরোজপুরে। তারপরে বললো কি করেন আপনি? আমি বললাম আপাতত ছোট একটা বিজনেস করি, আর বের কিছু না। পরে মানে আমার একদম গ্রামের বাড়ি থেকে শুরু করে সব ডিটেলস নিচ্ছে, আর আমিও বলতেছি কোনো কিছু হাইড করতেছি না। তারপরে কি হলো, আমি জিজ্ঞেস করলাম, আমার জিজ্ঞেস করাতে সে এক দিদায় বলে দিল আমার বাড়ি বগুড়া। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম একটা বগুড়ার মানুষের নাম্বার আমার মাইন্ডে আসলো কোত্থেকে, এটা তো কখনোই জানা ছিল না যে বগুড়ার মেয়েদের একটু ঝাল বেশি। না আসলে জানা ছিল না। আচ্ছা, তো আমি কনফিউজ, এটা টিপিক্যাল ওয়ার্ড কিন্তু আছে বগুড়ার মেয়েদেরকে নিয়ে, তাই বলা। বগুড়া মেয়ে এমনি ভালো, আই লাভ বগুড়া। তারপর তো আমি কনফিউজ যে এরকমের কিভাবে হয়, আসলে বগুড়া একটা মানুষ অনেকটা দূর, আমার বাড়ি থেকে পিরোজপুর থেকে বগুড়া অনেক দূর, তো কিভাবে সম্ভব? তো যেহেতু আমি কোনো খুঁজে পাচ্ছি না, কোনো ইয়াও পাচ্ছি না, তখন নামটা সে বলছিল ঠিকই, তার ফুল নেমটা বলছিল, আমি আসলে নামটা বলতে চাচ্ছি না, জাস্ট নীলা নামটা এতটুকু বলার পরে ওই পর্যন্তই মানে রেখে দেওয়া। তারপর কোনো কথা হয়নি, আমি ব্যবসার কাছে একদম ব্যস্ত হয়ে গেছি। তো বাড়িতে আবার রাতে গেছি, ওই দিনই বাড়িতে রাতে যাওয়ার পরে আমি আবার
তাকে মানে আমার কনফিউজ যে বগুড়ার একটা তো মেয়ের সেটা সাথে ব্যাপার কথা বলতেছি। ফিল চলতেছে ব্রেনের হ্যাঁ, মধ্যে, ওই মানে ঝিনঝিনি ভাবটা আবার এই নিতে চাচ্ছ মনে, তাই তো? এটাই। তাই না? শাইন? আমার কনফিউজ ছিল বেশি। ওইটা আছে, তারপর ঝিনঝিনি ভাবটা আবার নিতে চাচ্ছিল, জি, তাই জি, ফোন জি। দিলা। জি, কোথায় কোথায় ঝিনঝিন করে? ওকে, তারপর আবার ফোন দিলাম, কিন্তু সে ফোনটা পিক করলো না। সে আমাকে টেক্সট করলো যে ঝামেলা আছে। হ্যাঁ কে আপনি, না আমাকে বললো কে আপনি। আমি বলতেছি দুপুরে মানে বিকালে কথা হলে আপনি এখন চিনতেছেন না? কয় না আমি চিনি না। পরে আবার নতুন করে তাকে আবার ডিটেলস বলতে হলো। পরে আবার বলতেছে দেখেন আপনি আমাকে ফোন দিয়েন না, আমি এরকম কাউকে চিনি না, আর আমার বাড়ি এত দূরে, আপনার বাড়ি অনেক দূরে, তো না চেনারই কথা। তো সেক্ষেত্রে আমি আর ফোন ওই টাইমে কেটে দেওয়া 2-1 মিনিটের ভিতরে, আর মানে এই করার পরে আর কোনো কথা হয়নি। তো এরকম 3-4 দিন চলে গেছে, তারপর কোনো সেও ফোন দিচ্ছে না, আমিও ফোন দিচ্ছি না। 3-4 দিন পর আমার আবার কেন দিতে ইচ্ছা করতেছে। ঝিনঝিনি আবার পরে বাগানে যাবে। পরে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সেও আর কি আস্তে আস্তে আর কি ফিল করলো এটাই যে আমি হয়তো ফ্লেক্সি লোডের দোকানের কেউ হবো, নতুবা যেখান থেকে ফোনটা কিনছে সেখানের কেউ। এই দুইটা লোক, কারণ যেখান থেকে ফোনটা কিনছে সে নাকি ফোনটা ধরেছিল, আমাকে পরে বলছে, আর আমি নাম্বারটা লিখছিলাম। তো এই দুইটা ব্যক্তি ছাড়া এই নাম্বারটা কেউ পাওয়ার কথা না, এই জন্য সে দুজনারকেই টার্গেট করছে যে এই দুজনের কেউ একজন হবে। তোর মাইন্ডে এটাই কাজ করতেছিল, দুজনের যেই হোক না কেন তাকে আমার খুঁজে বের করতে হবে। এই জন্য ও আমার সাথে আবার কথা বলল। তো কথা বলা থেকে বেশ ভালোই কথা হলো, ফ্রেন্ডশিপ হলো আমাদের মাঝে। ফ্রেন্ডশিপ হওয়ার পরে সপ্তাহখানেকের ভিতরে আমাদের মাঝে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো ফ্রেন্ডশিপ হওয়ার পরে একদিন বিকালবেলা আমি দোকানের সামনে, মানে ফ্রেন্ডশিপ বলতে এরকমের যে 24 আওয়ার্স কথা হতো না, তার মানে যতটুকু সময় পেতাম। তুমি কি ফ্লেক্সি করা, নেট পাঠানো এগুলো করতে? তো না না, এটা আমার দোকান ছিল না, আমার বন্ধুর দোকান ছিল। এগুলো করতে না? না না। ওকে, তারপর তো আমি মানে যে টাইমটাতে ফ্রি থাকতাম, মূলত দোকানের কাস্টমার না থাকলেই আমি ওকে ফোন। আরিফ খান বলেছে ভাই বগুড়ার ভাষায় কথাটা শুনতে চাই। ও তো বগুড়া না, ও তো পিরোজপুরের। বগুড়া ভাষা শোনার জন্য আমাদেরকে হিরো আলমকে দাওয়াত দেওয়া লাগবে, সো আমাদের সেই সুযোগটা এখন না। হিরো আলম দুবাই। তারপর জি, তো আমি যতটুকু সময় পেতাম ততটুকু সময় তাকে ফোন দিতাম, কথা বলতাম, আর সেও আমার ফোন মানে ধরতো, তখন আর সে আমাকে না করতো না। ভাই তো আমি একটু ক্লিয়ার করে, আহিদুল লিখেছে বগুড়া মেয়ে কি ডেঞ্জারাস? অফকোর্স ডেঞ্জারাস না, মরিচের মতো বলেছে আমি, কারণে যারা তীখা, এরা মানুষকে সত্যিকার অর্থে মানে তীখা টাইপের কিছু মানুষ থাকে না, যারা মানুষের মধ্যে অ্যাট্রাক্ট করতে পারে, জীবনের শেষ মুহূর্ত কাল পর্যন্ত সেই মানুষটির আবেদন জীবনে থেকে যায়, সেই অর্থে বলেছি, পজিটিভ অর্থে। ওকে, তারপর আচ্ছা, তো এরকম বিকালবেলা একদিন আমি দোকানের সামনে দাঁড়ায় কথা বলতেছি, ওর সাথেই কথা বলতেছি ফোনে, আর ও আমাদের গ্রামের সদরের ইয়াতে যাবে, সদরে যাবে একটু, এই জন্য বের হয়েছে। তো বোরকা পরে আমার কাছ থেকেই ক্রস করে মানে ফোনে কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছে। তখন আমি গেস করতেছি যে আমি ফোনে যার সাথে কথা বলতেছি আর আমার ব্যাক সাইডে কথা তো সেম আসতেছে, ভয়েসটা সেম আসছে। তখন কনফিউজড, কিন্তু ও এমন ভাবে কথা বলতেছিল যে ও কানে ফোন ধরে কথা বলতেছিল না, যার কোনো বোঝার কোনো ওই ছিল না, আর বোরকা পরা ছিল, বুঝতে পারতেছিলাম না। তো আমি হুট করে একটা মেয়েকে কিভাবে থামাবো যে আপনি কি সেই মানুষটা নাকি? ঠিক হবে না, এটা হচ্ছে না, এই জন্য আমি ওই পর্যন্তই থেমে গেলাম। তবে আমি কিছুটা আশ করতে পারছিলাম যে এটাই সে হবে। তো এরকমের করে আমাদের মাঝে একটা রিলেশনে করালাম, যে কথা বলতে বলতে আসলে মানে লং টাইম কথা বলতাম। ফার্স্ট রিলেশন কিভাবে, অ্যাকনোলেজমেন্টে কিভাবে হয়? আসলে রিলেশন বলতে আমি মূলত ওই টাইমটাতে সত্যি প্রেমে পড়ছিলাম না, একদম সত্যি কথা যেটা। অভিনয় করতেছিল? অভিনয়টাও না ভালো লাগতেছিল, বাট ওকে ইমপ্রেস করার ব্যস্ততাই ছিল। হ্যাঁ, বাট প্রেম না? প্রেম না, আমি এটা একদম সত্যি কথা বলছি। প্রথম প্রপোজ কে করলো? প্রপোজটা আমারই ছিল। কি বলছিল? আপনাকে আমার ভালো লাগে। এতটুকু। ছেলেটা কিন্তু ফিতরাত খুব খারাপ। ও মেয়ে ভাবছে যে একদম পাগল হয়ে চুরমার হয়ে গেছে, আসলে কিন্তু পাগল চুরমার কিছুই হয়নি, ভালো লাগে একটু বাজায় দেখতেছে কত যাওয়া যায়। তারপর আচ্ছা, তো মেয়ে কি বললো? হ্যাঁ, বলছে আপনার কথাগুলো আমার শুনতে ভালো লাগে। আর মেয়ে বলছে আপনার কথাগুলো শুনতে আমার ভালো লাগে। ওকে, আর আমি বলছিলাম আপনাকে আমার ভালো লাগে। এটা অ্যাকনোলেজমেন্ট হয়ে গেল। তবে ফার্স্ট ডেট কোথায়? ফার্স্ট ডেট বাগানে যায় না, তাহলে ফার্স্ট ডেট হচ্ছে আমাদের লঞ্চে। কেবিন? নো। তাহলে ডেকে। ডেকে তাও ভালো, ডেক মানে তো অনেক লোক থাকে। ওকে, সরি। তো সেখানে ডেটে চলে যাও একদম লঞ্চের ডেকে। আচ্ছা, তো আমাদের রিলেশনটা হওয়ার পর ওর কাছে আমি পিক চাইছিলাম, যে মানে তোমার পিকটা আমাকে দাও, আমি একটু দেখি। তো পিক দিছে, কিন্তু আমি পিক দেখে ওকে চিনি না, আমরা একই স্কুলে লেখাপড়া করছি।
ও আর আমি একই স্কুলে লেখাপড়া করছি, আমার 3টা জুনিয়র ছিল। ও আমাকে চিনেনি, কিন্তু আমাকে তাহলে মেয়েটা কি ফাইনালি তোমার এলাকারই? আমার এলাকার, আমার বাড়ি থেকে আপনার 10 মিনিটের পথ। হয়তো বগুড়ার প্রসঙ্গ নিয়ে আসছে, তাই তো? ওরা এক টাইমে বগুড়াতে ছিল। ডেকে ফাইনালি প্রথম দেখা, রাইট? লঞ্চে ডেকে? না, এর আগে দেখা হয়েছে কিন্তু কথা হয় মানে ফার্স্ট ডেটের কথা বলছি। হ্যাঁ, ফার্স্ট ডেট। ওকে, লঞ্চের বর্ণনাটা দাও। আচ্ছা, লঞ্চে বর্ণনা দেওয়ার আগে একটু ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেমন ও লঞ্চে যাওয়ার কারণটা হচ্ছে ও দেশের বাইরে চলে যাবে, ও জর্ডানে যাবে। তো এই জন্য অনেক প্রসেস চলছিল। তো লঞ্চে আসার কারণটাই এটাই যে ও দেশের বাইরে যাবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, ঢাকায় আসবে। তো আমাকে বলতেছিল যে তুমিও আমার সাথে যাবে। তো আমি জর্ডান না ঢাকা? না, ঢাকা। ঢাকা, আচ্ছা। জি। তো আমাকে বলছে যে তুমিও যাবে, আমি বলছি দেখি আমি যাব। তো এমন একটা টাইম, সোমবার দিন ছিল। তো ওই দিনটাতে আমাদের এলাকায় বাজার থাকে, 2টা দিন বাজার হয়, সোমবার বৃহস্পতিবারে। তো সোমবার দিনটাতে বাজার ছিল, আর আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল দিনটাতে। আমার সোমবারে আমার ওইখানে একটা ডক্টর আসেন, ওই ডক্টরটা দেখানোর কথা ছিল আমার বাবার। তো টেক্সট তো চোখে পড়ে রঙ্গন দেলোয়ার লিখেছে, বলো আপনার চুলগুলো খুব সুন্দর, আমার এমন চুল থাকলে আমি অনেক প্রেম করতাম। ইস, বুড়া বয়সে এরকম প্রশংসা শুনতে হবে। তাও তো শ্যাম্পু আজকে করিনি। তারপর তো আমি খুব তাড়াতাড়ি বাজারে যাই, যেহেতু বাজারের দিন আগে দোকান খুলতে হবে, সবার আগে দোকানে অনেক কিছু গুছাতে হবে, সবাই আসবে এরকম। তো আমি তাড়াতাড়ি বাজারে যাই, আর মূলত কারণটা হচ্ছে আমার বাবা অসুস্থ, ডক্টর কখন আসবে আর বাবাকে আমি কখন নিয়ে যাব ডক্টর দেখানোর জন্য। তো প্রথম গিয়ে আমাদের এলাকায় যে দোকানটাতে বসে চা খাইছিলাম, যে দোকানটার পিছনে বসে, ওই দোকানটার ভিতরে বসে আমি চা খাচ্ছি। স্যাম, আমাদের কিন্তু এত ডিটেইলিং করার সুযোগ নাই, জন্য বারবার তোমাকে আমি স্কেপ করতেছি, কারণ গুরুত্বপূর্ণ কথা যেন বাদ না চলে যায়। এটাই গুরুত্ব, একটু এইটুকু বলি আমি। তো ওইখানে আমি বসে চা খাচ্ছি, আর মানে আমার ফার্স্ট প্রেমে পড়া যেটা, সেটা এখান থেকে শুরু। তো আমি চা খাচ্ছি, চা মানে দিছে উনি, আর আমি চা খাচ্ছি। ওই টাইমটাতে আমার সেই নীলা, ও লঞ্চে যাওয়ার জন্য উদ্দেশ্য করে বের হয়ে আসছে। তো ব্যাগ কাঁধে আর বোরকা পরা, আমি ওর বোরকা পরা দেখে তো চিনেছি, এর আগে দেখেছি। তো বোরকা পরে যখন হেঁটে গেছে আমার সামনে দিয়ে, আমি দোকানের ভিতরে বসে সামনে দিয়ে হেঁটে গেছে, ঠিক ওই টাইমটাতে আমার মনে হলো যে ওই টাইমটার পর থেকে আমি ওর প্রেমে পড়ছি, ওই হেঁটে যাওয়াটা দেখার পর থেকে। সত্যি কথা। সামনে থেকে হেঁটে আসছিল নাকি পেছনে? না না না, আমি চায়ের দোকানের ভিতরে বসে, আর ও দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ওই সামনে থেকে হেঁটে আসলো নাকি হেঁটে চলে গেল সেই সময়? ওই লাভ দা হেঁটে চলে যাওয়া, when see the people like back. ওকে, তোর পেছন থেকে যারা হেঁটে চলে যাওয়াটা দেখলে সেটা ভালো লাগলো, পুরুষের এটা ফিতরত পেছন থেকে হেঁটে চলে যাওয়া দেখতে। তারপর আমাকে ফোন দিচ্ছে, তুমি কি আসবে না? আমি বলছি হ্যাঁ আমি আসবো, বাবাকে ডক্টর দেখায়। তারপর বাবাকে ডক্টর দেখায় আমি চলে আসবো। পরে বাবা ডক্টর আসতে লেট করতেছে, আর ও আমাকে লঞ্চ ঘাটে বসে ফোন দিতেছে বারবার, তুমি আসো তুমি আসো। আমি বলতেছি আমি আসতেছি এরকম করতে করতে মানে অনেকটা লঞ্চ ছেড়ে দেওয়ার সময়, 4টায় লঞ্চ ছেড়ে দেয়। তো লঞ্চ ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে, লঞ্চ দেখাও গেছে যে আসছে, তখন আমাকে ফোন দিতে হচ্ছে তুমি আসো। আর তখন আমি আমার এলাকার বাজারে বসা বাবাকে ডক্টর দেখাবার জন্য। তো ফাইনালি বাবাকে ডক্টর দেখালাম, আর ও লঞ্চ ছেড়ে তখন চলে গেছে। তো আমাকেও আসলে ফেক মনে করছে ওই টাইমটাতে, যে আসলে আমি আসবো না, বা ওর সাথে আমি সত্যি ফান করছি। কিন্তু বাবার কারণে আসতে পারোনি, সেটা তো জানে না। জি, সেটাই ও জানতো না। পরে আমি যখন ও চলে যায়, আমি তখন একদম হতভম্ব হয়ে গেছি, আসলে চলে গেছে, আমি এর জবাবটা কি দেবো, যে ও গেছে কি করব। আমার মাথায় কিছু মানে ধরতে ছিল না। তো হঠাৎ করে একটা চিন্তা আসলো যে আমি তো যেতে পারি, কারণ একটা উপায় আছে, লঞ্চটা তো বরিশালে ঘাট দিবে, আমি বরিশাল থেকে যেতে পারবো। এই চিন্তাটা আসলো তখন 7টা বাজে এরকম একটা সময়, শীতের দিন ছিল ওই টাইমটাতে, নভেম্বর মাসের শেষের দিকে, প্রায় শীতের সময়। তো আমি তখন আমার দোকানে চলে গেলাম। দোকানে যাওয়ার পরে তখন দোকানে ওখানে যাবা, হ্যাঁ আমি নিজে একা একা ডিসিশন নিয়েছি, কিন্তু যাওয়ার মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, পকেটে টাকাও ছিল না। পরে আমি লঞ্চে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে, যখন আমি গাড়ির নামটা বলি সাকুরা গাড়িতে আসছি, ওইখানে মানে আমাদের বরিশালে আসে ওই গাড়িগুলো যেগুলো ঢাকাতে আসে। তারপরে আমি চলে আসছি, লঞ্চে গেছি। লঞ্চে যাওয়ার পরে যে বরিশাল থেকে লঞ্চে উঠছি, কিন্তু কখনো কল্পনা করতে পারে না যে আমি বরিশাল থেকে লঞ্চে উঠতে পারবো, বা আমি যে আসবো ও জানতো না মূলত। তো আমি লঞ্চে ওঠার পরে ওর পিছনে যাই দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ও তো জানে না কিছু, না ও কিছু আসলে জানো লঞ্চে ও
আমি যে লঞ্চ আসে তাও জানি না বাট তুমি জানো ও লঞ্চে হ্যাঁ আমি তো জানি ও লঞ্চের ডিটেইলস স্যার আমি জানি। ফোনে তো কথা হচ্ছে কোন স্পেসেও দাঁড়ানো, এবার কি আমিও- করলা তুমি? আমি ওকে বলছিলাম আমার একটা ফ্রেন্ড যাবে, আমার একটা মেয়ে ফ্রেন্ড, আমি বরিশাল লেখাপড়া করতাম, তো ওখান থেকে একটা ও মেয়ে কি friend যাবে। রেলিং এ দাঁড়ায় পানি দেখতেছে এরকম? না না না, ও বিছানায় বসে আর কি আমার সাথে কথা বলতেছিল। যেমন বসে আছে অঙ্কন, হ্যাঁ আর তুমি পিছনে এসে দাঁড়ালে হ্যাঁ আমি পিছনে গিয়ে দাঁড়াই, যেমন এইভাবে দাঁড়ালাম, তারপর দাঁড়ায় কথা ওর সাথে আমি ফোনে কথা বলতেছি তো এই ফোনে অঙ্কন ফোনে। ফোনে অঙ্কন ফোনে এই যে ফোন এই একদম এইভাবে। জি Okay, তারপর জি ফোনে কথা বলতেছিলাম, পরে বললাম যে তোমার কি যেতে সমস্যা হবে না, আমার ফ্রেন্ডরা তো যেতে পারেনি। তো- নীলা তোমার কি যেতে সমস্যা হবে না? আমার বন্ধু তো যেতে পারেনি, তো- যে আমার ফ্রেন্ডটা যাওয়ার কথা ছিল যায়নি। তো তখন ও আর কি ও মানে আমার মানে কণ্ঠটা এমনি শুনতে পারে ও পিছনে তাকায়, টাকা তারপর তাকায় আমাকে দেখে ও ফোনটা কান থেকে নামায় মাথাটা নিচু করে বসে আছে। মাথা নিচু করে বসে। হ্যাঁ আর কিচ্ছু বলেনি। Okay. জড়ায় ধরেনি? না অনেক লোক ছিল, আচ্ছা ছিল তো। আর এরকম ডেকে হয়নি তাই হওয়ার কিছুটা। কথা। হ্যাঁ তারপর তো কি করব আমি মানে ও অনেকক্ষণ বসে, আমিও কিছু বলতেছি না। পরে আমি ওকে বললাম যে চল আমরা একটা কেবিন নেই, হুম ঠিক আছে? কেবিন অনেক সুন্দর। পরে বললো না কেবিন নেওয়া যাবে না, ডেকেই যাবো আমরা, কেন? যেতে যাবো। ও কেবিনে যাবে না আমার সাথে। ডেকের পরিবেশ ভালো লাগে, হ্যাঁ ওর খোলা ভালো লাগতেছে। খোলা ভালো। তো আমি ওরে অনেক ট্রাই করলাম কিন্তু ও কখনো যাবেনি। বাগানে মানে তোমার চেষ্টা যে কেবিনে যাই, হ্যাঁ। যাতে ও আরামে ঘুমিয়ে যেতে পারে। ও জি তুমি সোফায় বসে থাকবে মুভির মতো, ও আরামে ঘুমাবে, এটার জন্য তুমি কেবিনের জন্য ইনসিস্ট করতেছো। জি কিন্তু বয়স কত তখন তোমার? আমার তখন 18 আপ। ইস তারপর তো তখন আমি ওকে বলার পরে ইয়ে হলো না। ও শুধু ডেকেই থাকতে চায়, ডেকেই লোকজনের থাকবে। মধ্যে ওপেন ভালো লাগে। হ্যাঁ তো রাত 2টার দিকে ও এবার রাজি হলো? না ডেকে যাওয়ার কথা হইলো না, কিন্তু ও ছাদে যাবে আর ওর কিছু কথা আমাকে বলবে যা আমি আগে জানতাম না। ওকে, তো ছাদে গিয়া আমাকে জড়ায় ধরছে ফার্স্ট। এবার কেবিনের কথা বললো? না কেবিনের কথা বলে আচ্ছা, জড়াধরে কি জড়াধরে বলতেছে? কান্না করলো। কান্না করার পরে বলতেছে সায়েম আমি তোমার থেকে অনেক কিছু লুকাইছি, যেমন? আর আজকে সেটা বলতে চাই। আমার আগে একটা ম্যারি ছিল। এই বুঝতে হলো আমারে। তখন বয়স কত আহ, তখন? ওর তখন এখন 18, তখন হয়তো 19 ওমা, বা এর মধ্যে বিয়ে 18 হয়েছে? হ্যাঁ। ওকে, তোমাকে জড়ায় ধরে বললো যে আমার আগে একটা বিয়ে জড়ায় ধরে ফার্স্ট টাইমে জড়ায় ধরে অনেক কান্না করছিল। বললো, তারপর? তারপরে ছেড়ে দিয়ে বলতেছে যে আমার আগে একটা ম্যারেজ ছিল। পরে বললাম মানে আমি কিছু মানে বলার মতো কোনো ভাষা বা কোনো কিছু আমার জানা ছিল না একদম। কখনো এর আগে কোনো মেয়েকে হাগ করেছো? ওই মেয়েটাকে জড়িয়ে ধরার আগে? না সত্য কথা বলো। না এইভাবে আমি কখনো কাউকে- বাস বাগানে বা পরিচিত আশপাশে না। ছাইসা ধরছো এরকম কিছু? না, এরকম আমার- দিস দ্য ভেরি ফার্স্ট টাইম। তো তখন সব পাপি তখন তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে যেহেতু জড়ায় ধরে আছে, হ্যাঁ। নাকি কি মনে হয়েছে সত্যি করে কত? আসলে যখন জড়ায় ধরে কান্না করতেছিল মনে হয়েছিল যে আমি আসলে কারো কিছু। গার্ডিয়ান বা অন্য কিছু, মানে যেহেতু আমাকে জড়ায় ধরে করছে গার্ডিয়ান। ও যা খারাপই বলুক কোনো কিছু ব্যাপার না। না Okay. আমার কাছে আসলে ভালো লাগতেছিল যে কেউ আমার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে, হুম, আর আমার ভালো লাগতেছিল। ওকে। কিন্তু যখন ওই কথাটা বললো আমি তখন ওকে কি বলবো আমি নিজেও বুঝতেছি না। বাট ওর পর কোনো রাগ বা অভিমান কিচ্ছু হচ্ছে না? না আমি আসলে এরকম এই কিছু। জড়ায় ধরার তাকতটাই এরকম বেটা। তারপর তো পরে এটা বলার কিছুটা সময় মানে এটা- কতক্ষণ ছিল জড়াজড়ি অবস্থায়? কত 1 মিনিট বা 2 মিনিটের মতো, আসলে এটা টাইমটা এক্সাক্ট টাইম বলতে মেয়েদের পারবো কোনো না। ফার্স্ট হাগ এটা, তাই তো? হ্যাঁ এটাই। তো পরে ও যখন এই কথা বলার পর আমি একদম নিচুপ। 2-3 মিনিট পরে বললাম তুমি কি ফান করতেছো আমার সাথে? হুম। পরে বলতেছে না আমি ফান করতেছি না, আমি যেটা বললাম সত্যি কথা। পরে ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিল, আর যেটা আমি আমার এলাকারই আর আমি ভালো করে চিনি। 3 মিনিট পরে তুমি বললা ফান করছো কিনা, মানে 2 মিনিট তো জ্ঞান ছিল না যেহেতু জড়ায় রাখছে। হ্যাঁ, তারপরে আমি একদম হুম, পরে যখন ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা দিল তখন আমি আসলে একদম বোকা হয়ে গেছি যে কি এইটা তো সম্ভব না একদমই। আমি যেটা জানি আর এই কি সেই মানুষটা, মানে ওর হাজবেন্ড ওকে ওকে ছেড়ে চিনো? দিয়ে- হ্যাঁ আমি ওর হাজবেন্ডকেও চিনি। তো ওর হাজবেন্ড মানে যাকে ছেড়ে দিয়ে ওর হাজবেন্ড দেশের বাইরে আছে আর ও এখন দেশে, সেই মানুষটাই যার সাথে আমি কথা বলতেছি, যাকে নিয়ে এত কিছু, মানে অনেকে আমাদের এলাকায় এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি চিনতাম না আসলে, মূলত আমার যাই হোক, এলাকায় এখন জানলা দেন। তারপর পরে তার খানিকক্ষণ পরে বললো যে আমার একটা ব্যাপিও আছে। হুম, তার খানিকক্ষণ পরে এই যখন এই কথাটা বললাম
যে আসলে কি তুমি সত্যি এতদিন যে বলতেছো? ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, কখনো এইসব আলোচনা আসেনি? না, কখনোই হয়নি। তো পরে বললো আমার একটা বেবিও আছে। হুম। পরে আমি বললাম তোমার একটা বেবি আছে আর সেটা আমাকে এতদিন কেন বলনি, আর তোমার বিয়ে হয়েছে সেটাও আমাকে কেন বলনি? কয় বলিনি যে আমি আসলে বললে তুমি হারাই যাবা। তোমার দুধ জাল আমার- দিচ্ছিলাম, সর হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম, যাতে তুমি দুর্বল হয়ে যাও তখন বলবো, যাতে তুমি চলে না যাও। মানে ও এটাই ইয়া করছিল যে আমি কতদিন, আমি একটা ছেলে মানুষ হয়তো বা 2-4 দিন ভালো লাগার জন্য কথা বলতে পারি, কিন্তু আমি তো ওকে সারা জীবনের জন্য নিব না ওকে, বা ভালোবাসবো না। ও তো যা বলার বলেই দিয়েছে যে তুমি চলে যাবে, তার জন্য বলিনি, একটু জমায়ে নিলাম, তারপর বললাম। তারপর পরে বললাম দেখো সবারই তো এক না, আমার ভালোবাসা তো আমি তোমাকে ভালোবাসি, তো আমি সেখান থেকে তোমাকে ছেড়ে তো নাও দিতে পারতাম। তো পরে অনেক কথাই বলো যে ওর বাচ্চা কি করতেছে, কিভাবে আছে, আর ফ্যামিলি নিয়ে কি সমস্যাগুলো আছে সেগুলো বলো, যে ফ্যামিলি ওর মানে যে হাজবেন্ড ছিল ওর কিন্তু মানে এখন পর্যন্ত মানে ওই তখন পর্যন্ত ডিভোর্স হয়নি, সেপারেট। সেপারেট হয়নি। তো বলল যে মানে কোনো খোঁজ খবর নিচ্ছে না সেখান থেকে, এখন আমি একা, আমি এখন দেশের বাইরে চলে যাচ্ছি শুধু আমার ছেলের দেখার জন্য। মানে বেবিটা ছিল ছেলে, তখন ছেলেটার বয়স ছিল প্রায় 3 বছর 3 বছর সামথিং, 2-1 মাস হবে এরকম। তো আমি মানে কিছুটা চুপ হয়ে পরে সবকিছু মেনে নিলাম যে মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে। ট্রু। তো আমি তো আমার লাইফে হতে পারতো, আমি কেন নিব না? তো আমি ওই জায়গাটা থেকে ভালো আসলে রে সায়েম, তুই মানুষ ভালো। আমি তো ওই জায়গাটা থেকে আসলে মেনে নিলাম সত্যি কথা যেটা। আর মূলত ওই যদি আমি ওরে ওই হেঁটে যাওয়াটা না দেখতাম হয়তো নাও মানতে পারতাম, কিন্তু আমি ওর প্রেমে পড়ার পরে আসলে সত্যি মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমি ঢাকা আসছি রাতে। তো হেঁটে যাওয়া বলতে যে ওই চায়ের দোকানে যে চায়ের বসেছিলি দোকানে তখন হেঁটে যাওয়া। পেছন থেকে যে দেখলি হেঁটে যাওয়াটা, হেঁটে যাওয়াটা। পেছন থেকে। তো আমি ঢাকায় এসে ও ফিঙ্গারের জন্য চলে গেল এই মগবাজারেই। আর আমি আসলে খুব টায়ার্ড ছিলাম, সারা রাত কিছু খাইনি, আর আমি মানে অন্যরকম লাগতেছিল, ঘুমও হয়নি। তো আমি আমার একটা কাজিনের বাসায় আসলাম। আসার পরে কিছুটা সময় রেস্ট নিলাম, আর ও বললো যে আমি ফিঙ্গারটা যদি আজকে হয়ে যায় তাহলে আমি আজকেই চলে যাব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাবো, যেহেতু আমি দোকান রেখে আসছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ও চলে যাওয়ার জন্য মানে ফিঙ্গার হয়ে গেছে, চলে যাওয়ার জন্য রেডি। আমাকে ফোন দিছে, কই তুমি আসবে না, যাবে না? আমি ফিঙ্গার বললাম, বলিস না, মানে আঙ্গুলের ছাপ। এটা হ্যাঁ আঙ্গুলের ছাপ। ফিঙ্গার এগুলো বলার দরকার নাই, আঙ্গুলের ছাপ ম্যাচ করার কাজটা হয়ে গেছে। হ্যাঁ। ওকে, তারপর জি। তো পরে হওয়ার পরে আমাকে বললো চলো যাই। পরে বলছি ঠিক আছে, আবার সেই লঞ্চেই গেলাম, কিন্তু তখনও ডেকে মানে তখন আমি নিজে থেকে ওকে আর কখনো বলিনি যে চলো আমরা কেবিনে যাই, কারণ অ্যাডাল্ট আমরা। আর মূলত আমারই আসলে ওর ওই ঘটনাটা শোনানোর পরে এটাই যে এতদিন লুকাইছিল, এই কারণটা যেতে আমি ওর থেকে হয়তো সুযোগ নেওয়ার কোনো চিন্তা করব এই জন্য। তো পরে আর আমি ওকে বলিনি যে চলো আমরা কেবিনে যাই। হুম। আর ও আমাকে কিছু বলেনি। আমরা সারাটা পথ সত্যি একদম মানে নিস্তব্ধ হয়ে গেছিলাম। কেবিনে মানে যাসনি? না, কেবিনে যাইনি, আর কেউ কারোর সাথে কথাও বলিনি ওরকমের বেশি কিছু প্রয়োজন ছাড়া আর কি। হুম। যাওয়ার পরে আমি ওকে মানে গ্রামে যাওয়ার পরে ওরে আমি ততটা ফোন দিইনি, আর ও আমাকে ততটা ফোন দেয়নি। কেন, এক জায়গায় বিয়ে হয়েছিল তাই? না সেরকম না, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আসলে কি হচ্ছে, আসলে কি। মূলত প্রথম সমস্যা ছিল আমি ওর প্রেমে পড়ে গেছিলাম, এটা হচ্ছে ওই যে আমার। পিছন দিয়ে হেঁটে গেল যখন হ্যাঁ। দেখলি। তারপরের সমস্যাটা হয়ে দাঁড়ালো যে ওর এই সমস্যাগুলা, যে ম্যারি আর বেবি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন? আমি তো এই ব্যাপারটা নিয়ে যদি আগাই, মানে পরিবার মানবে না, আবার আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমি থাকতে পারবো না। হুম। এই জন্য আমি একদম চুপ হয়ে গেলাম, কি করব। তো কিছুদিন ভাবলাম, ভাবার পরে চিন্তা করলাম না, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কারণ তো আমি আচ্ছা আমাকে এই জিনিসগুলো একটু মানে সায়েম, তুই কি তোর গল্প বলতে আসছিস নাকি মানুষজন উপকার পায় সে সুযোগ সেটাও চাস তুই? চাই সবাই ও উপকার আচ্ছা, পাক। তাহলে কয়েকটা টিপিক্যাল কোয়েশ্চেন মাঝে মাঝে চলে আসবে। এটা এই যে ভাবনাটা ভাবলি অনেক চিন্তা ভাবনার পরে যে মানুষের জীবনে ঘটতেই পারে, সো এই মেয়েটা জীবনে ঘটছে, ওকে আপন করে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ তো এই ভাবনাগুলো ভাবার সময় ওর সাথে কাটানো যে রাতের সময়টা, জি ওই যে ডেকে যখন দাঁড়িয়েছিলি, হ্যাঁ। উথাল পাথাল বাতাস, চুল উঠতেছে কিন্তু শোন, মেয়েটা চুল হ্যাঁ। কিন্তু দারুণ সুন্দর, অবশ্যই। এবং চুল যখন উড়ে তখন নাকে চুলের একটা ঘ্রাণ লাগে। একটা নেশা করছিস কখনো? না আমি নেশা আমি করছি। বল কোনটা নেশা, তাহলে আমি এটার সাথে মিলাই বলতে পারবো। না আমি নেশা করি না ওরকমের। কোনোদিন করিস নি? না বিড়ি তো খাস। তো বিড়ির
সকালবেলায় বাথরুম করার আগে বিড়িতে টান দিয়ে তো বাথরুমে দৌড় দিস? না, একদম একদম বাজে অভ্যাস, আমি কখনো করি না এটা। অনেকে করে, তুই করিসনি? না, আমি ওরকম বাট সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পরে দুধ চা কড়া করে মারার পরে যে বিড়িটা টানটা যে ফিল, সেই ফিলটা তো পাইছিস? হ্যাঁ, নাকি পাসনি? পেয়েছি। এক্স্যাক্টলি ওই রকম যে ফিল, ঠিক সেরকম একে যদি 1000 দিয়ে গুণ দিলে ওই ফিলের কথা আসবে যখন তোরা ডেকের সামনে দাঁড়ায়াছিলি, কথা বলা বন্ধ, বাট দুজনের দিকে তাকাচ্ছিস, বা তাকাচ্ছিস না, সমুদ্রের দিকে নদীর দিকে তাকায় আছিস, বাতাসে চুল উঠতেছে, ঘ্রাণ, নাকের যে ঘ্রাণ, এটা অদ্ভুত রকমের মাদকতা তৈরি করে। তোর মধ্যে করেনি তখন? হ্যাঁ, চুল উড়ে এসে মাঝে মাঝে তোর মুখেও লাগতেছে, রাইট? মেয়েটি কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় একটু কিন্তু চুলটা এমন একটা পজিশনে দাঁড়াচ্ছে যাতে তোকে বাড়িটা লাগে, রাইট? এবং প্রোফাইলটা এমন ভাবে রাখতেছে যেটা তোর দেখতে ভালো লাগে, রাইট? ঠিক না বে ঠিক এই কথাগুলো? এটা সত্যি কথা। আচ্ছা, এই গন্ধগুলো তোকে কিন্তু একদম মাতোয়ারা করে রাখছে। তুই যখন সিদ্ধান্ত নিচ্ছিলি যে এর কাছ থেকে পালায়া যাবো, যেহেতু তোর বিয়ে হয়েছে বা বাচ্চা আছে, নেকির কাছে ফিরে যাব, দিয়ে আমার বুক যতটুকুই হোক, 5 ইঞ্চি হোক আর 15 ইঞ্চি হোক, এই বুকের জমিনটা ওকে দিয়ে দিব যাতে মেয়েটি ভালো থাকে, মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে। তখন কিন্তু এই ফিলগুলোর কথা তোকে কামড়াইছে, রাইট? হ্যাঁ, যে কারণে তার কাছে তুই ফিরে যেতে চাইছিস, যে কারণে সিদ্ধান্তটা এরকম নিয়েছিস, না হয়তো নীতি না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে খেলা। আর মানে পুরোটা যদি দিয়ে না দিয়ে হালকা করে ছাড়িয়ে আর ধরি, লাইক গুড্ডি, যে ঘুড়ির সাকরাইনের ঘুড়ির মানে ভোকারটার মতো নাটার সাথে যেটা করে, হ্যাঁ, ধরলাম আর ছড়লাম, তখনই কিন্তু এরকম কাহিনীগুলো ঘটে। ওকে, সো ওই ফিল্ডটাই ওই মেয়েটার কাছ থেকে তোকে বের হতে পারিসনি, রাইট? হ্যাঁ, এটা সত্যি কথা। তবে এখানে একটা ব্যাপার থাকে যে ও কখনো ওকে নিয়ে বড় কিছু বলেনি যে আমি এটা আমি ওটা। না, দিস ইজ অ্যানাদার থিং, বাট বড় কিছু না দিলেও বড় কিছু ডেমনস্ট্রেশন কিন্তু দেখাইছে এটা। কারণ চুলের যখন ঘাড়ন পাচ্ছে, একটা মেয়ে, চুল তো দূরের কথা, কারো নজরের বাইরে চলে গেলে একটা মেয়ের অবজারভেশনে সেটা পড়ে। কিভাবে দাঁড়ালে চুলের কতটুকু ডগা তো নাকের কাছে কানে এসে তোকে প্রণোদিত করবে, সেটা কিন্তু মেয়ে বুঝে, প্রত্যেকটা মেয়ে বুঝে, রাইট? তো তোকে বড় কিছু বলেনি, বড় কিছু দেয়নি, কিন্তু বড় কিছু পাওয়ার একটা প্রচ্ছন্ন মানে আহ্বান কিন্তু ওটার মধ্যে ছিল, যে কারণে তুই ওর কাছ থেকে ফিরে আসতে পারিসনি। এই জন্য ফাইনালি ডিসিশন নিচ্ছি ওর কাছে তোকে ফিরে যেতে হবে। তারপর মানে ওর ব্যাপারটা এরকম ছিল যে ও ওকে নিজেকে নরমালি আমার কাছে প্রেজেন্টেশন করতো, যে নরমালি আসবে। কিন্তু আমি দেখতাম যে আমি অনেক মেয়ে দেখছি, অনেক মানুষ দেখছি, তো আমি ওর মতন এরকম নরমালি চলাটা আমি মানে খুব কম দেখছি। যে আমি ওর বয়ফ্রেন্ড, ও আমার সামনে আসলে একদম নরমাল ভাবে, সিম্পল ভাবে আসতো, না কোনো মানে সাজা বানো, কোনো মানে নিজেকে একদম ছোট করে নিয়ে আসতো, মানে নর্মাল ভাবে একদম চলাফেরা ছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, যে ও আমার সামনে কখনো বড় করে নিজেকে বা অন্যভাবে করে নেই, তো শুধু নর্মালি আসতেছে। তার মানে ওর ভিতরে মানে একটা সত্যিকারের মানুষ আছে, সত্যিকারের প্রেম আছে। ধরে ফেললা তুমি। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো। তো এরকম করে তো কিছুদিন চলে গেল, আমি একদম চুপ হয়ে গেলাম। যে তারপরে আমি নিজে থেকে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমাকে একটা কথাই বললো যে কেন ফোন দিছো, তোমার তো ফোন দেওয়ার কথা না। পরে বললাম, দেখো আমার ফোন দেওয়ার কথা কিনা জানি না, তবে তোমার সাথে যে টাইমগুলো আমি কাটাইছি সেগুলো আমি ভুলতে পারছি না। সাকিব, মাফ কর, এই রাগী পুরুষের ভালোবাসা অনেক সুন্দর, মানলাম, পারফেক্ট। আর কোনো টেক্সট থাকলে বল। হ্যাঁ, তারপর পরে আমি ওকে ফোন দেওয়ার পরে এই কথা বলার পরে আমি বললাম যে দেখো, তোমার সাথে যে টাইমগুলো কাটাইছি এই টাইমগুলো আমি আসলেই ভুলতে পারছি না, আর আমি তোমাকে ভালোবেসে ফেলছি। মাজহারুল, ছেলেটা হয়তো লজ্জা পাচ্ছে তো ডিটেলে যাওয়ার জন্য। মাজহারুল, আমি কিন্তু অনেক ডিটেলে যাচ্ছি, শুধু আজকের গেস্টকে না, বহু মানুষ অনেক কিছু যেন বুঝে নেয় আমার কথা থেকে, সেটার জন্য যারা বুঝার তারা সত্যি বুঝে নেবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পরে ও আবার আমার সাথে কথা বললো, আর মূলত ও আমার সাথে যতটা সময়, মানে আমরা অনেকটা সময় ধরে কথা বলতাম। আমি আমার ব্যবসা দোকান খোলা রেখে দোকানের পিছনে একটা জায়গা ছিল, সেই জায়গাতে বসে ওর সাথে কথা বলতাম। আর দোকানে কাস্টমার এসে ঘুরে চলে যেত। তো এরকম করে 1 মাস চলে গেল। চলে যাওয়ার পরে ওর টিকিট চলে আসলো জর্ডানে যাওয়ার জন্য। তো আমার ওই টিমটাতে বলে যে আমি মানে কনফার্ম ওই টিমটাতে চলে যাচ্ছি 26 তারিখ। আমার এখনো মনে আছে, ডিসেম্বরের 26 তারিখে ওর টিকিটটা চলে আসছে। তো টিকিটটা চলে আসার পরে আমাকে বলতেছে আমার ঢাকা যেতে হবে টিকিট কনফার্মের জন্য। পরে বলছি আমিও যাব। মানে ও তখন আমাকে বলেনি যে তুমি চলো। এই কয়টা দিন ওর সাথে আমার ভালোই কথা হইতো, কিন্তু কখনো বলেনি যে
তুমিও আমার মানে এর আগে যখন ওর নিজের ব্যাপারটা শেয়ার করার পর আগে যেমন কথা বলতো, পরে কিন্তু একদম নর্মালি কথা বলতো নিজেকে নিয়ে। এবার জর্ডান যাচ্ছে, তারপর হ্যাঁ, তো পরে আমি বললাম আমি ঢাকা যাবো তোমার সাথে। পর বলতেছে না, আমার সাথে আমার বাবা যাবে। ঠিক আছে, ওর বাবা দেশে বাইরে থাকতো, কিন্তু ওই টাইমটাতে সে দেশে ছিল। যাবে, তারপর পরে বললাম যে না, তাকে যে কোনো ভাবে ম্যানেজ করে তুমি আটকাও, আমরা এবার ডেকে না ক্যাবিনে যাবো। আমি যাব, ঠিক আছে। আর তোদের লাইনের ক্যাবিন গুলো সেরকম, আমি গেছিলাম রিসেন্ট। তারপর আচ্ছা, পরে যে কোনো একটা ওয়ে খুঁজে পেলো এরকম। তুইও গেছিস? হ্যাঁ, ট্রিপে কে মানে বাঞ্চ অফ পিপল, অনেক শান্ত পৌঁছিল। আচ্ছা, তারপর? আচ্ছা, তো পরে ও ওই দিন ইয়া করলো যে হ্যাঁ আমরা যাব। তোর বাবা ইয়া থেকে উঠে দিয়ে আসলো আমাদের সদর থেকে, যেখান থেকে লঞ্চটা ছাড়ে, নামটা না বলি। তো ওখান থেকে লঞ্চ উঠে দিয়ে আসলো। তার কিছুক্ষণ পরে আমি গেলাম, গিয়ে হ্যাঁ ওই দিন কেবিনে। তবে আমি একটু নড়ে চড়ে বল। আচ্ছা, তো আমি কেবিনে যে ফার্স্ট এসি কেবিন, রাইট? নন এসি। ওখানে সামর্থ্য কি ব্যাটা, ওই জানলাটা যখন খুলে দেয় ওইসব বাতাস তখন এসির উপর দিয়ে যায়, বেটার। হ্যাঁ, তারপর তো আমি তো পাশাপাশি দুইটা সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড। তারপর তো যখন ও আসলো, আসার পরে আমি জাস্ট ওকে বসায় বেডের উপরে আমি দেখতেছি ওরে। তুই ওই বেডেই না সামনের বেডে? না, সামনের বেডে ও বেডে বসা আর আমি বেডের নিচে বসা, মানে একদম নিচে ফাঁকা বসে জায়গাটা। গেছিস? আচ্ছা, অল্প ফাঁকা জায়গা, তুই তো শুটকা মানুষ, আটকায় মানে এইটা আটশোস আর কি। হ্যাঁ, তারপর বসে দেখতেছিস? ওরে দেখতেছি, দেখা বলতেছি আমি এতটুকুই বললাম যে নীলা তুমি সত্যি কি আমাকে ভালোবাসো? মেয়েটা দেখতে কেমন একটু বর্ণনা দিত? ভালো। দেখাতে পারবি চুপ করে? হ্যাঁ, দেখা। আর বরিশালের মেয়েরা তো দেখতে অনেক সুন্দর। বরিশালের মানুষগুলো দেখতে সুন্দর। তো আমি ওরে বলতেছি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পরে বলতেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তবে আমার ভয় হয় যে মানে তুমি আমাকে মেনে নিবে। নীলা বসা হচ্ছে যে ওর বেডে, তাই তো? হ্যাঁ, নীলা বেডে বসা আর আমি নিচে বসা। বেডের নিচে বসা। দুই পাশে থাকে সিঙ্গেল বেড। Single bed। তুই এত জানলি কিভাবে? ও আচ্ছা, বাঞ্চ অফ পিপলের সাথে শুট হয়ে গেছিলি। আর মাঝে ছোট্ট জায়গা, ওই জায়গাতে কারো অ্যাডজাস্ট হওয়ার কথা না হলে তুই যদি শুটকা ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছিস, দিয়ে নিচে বসেছিস, বসে বলতেছিস তুমি সত্যি ভালোবাসো কিনা হ্যাঁ। ওর দিকে তাকিয়ে। তারপর তখন ও বললো হ্যাঁ ওর আমি পোশাকের বর্ণনা দিয়ে কি পোশাকে ছিল? ও তখন বোরকা পরা ছিল, কিন্তু বোরকা খুলে ফেললো যখন কেবিনে ঢুকলো? না না, বোরকা খোলা নেই, শুধু মুখটা খোলা খুললো, ছিল। তারপর আর ও মাস্ক পরতো ওই টাইম অনেকটা আগে থেকেই। ঢুকেই তো মাস্ক খুললো। হ্যাঁ, মুখটা খোলা ছিল। তারপর তো পরে আমি ওকে শুধু এই কথাটা জিজ্ঞাসা করার পরে দেখো মানে ও মানে বলতেছে যে আচ্ছা, দেখো শোন, ওই ঘাটে অনেক ফটকা টাইপের লোক দেখছি উঠে যায়, দরজা লাগাসনি? না, দরজা তো লাগানো হয়েছিল। লাগানো ছিল, তারপর বল। তো আমি কি ওকে রে, অপো মোবাইল দিয়ে তোলা নাকি মেয়েটা দেখতে এরকম সামনাসামনি? এমনি দেখতে ভালো। মানে কি এরকমই কালার ফালার এরকম? না, ও এতটা এরকম না, কিন্তু দেখতে ভালো, আমার চোখে ভালোই লাগে মূলত। তুই যে নিঃশেষ হয়ে জানিস বাইচে আসছো সেটা তো মেলা। এটা আগুন টাইপের সৌন্দর্য একটা মেয়ে। ওকে, তারপর? আচ্ছা, তো ঢাকাতে ডেকে বসে অনেক কথা হলো, আর রাতে আমরা একসাথে খেলাম, থাকলাম। আরো ঘুম থেকে উঠে যাস না, আরো গল্প আছে। মানে বলিস না যে ঘুমিয়ে গেল, সকালবেলা উঠে নাস্তা করছিস। না, সেরকম কিছু না। তো গল্প হলো, তারপরে? আচ্ছা, গল্প হলো, আর আমি একটু হাইড করতে যাচ্ছি। ব্যাপারটা যে এরকমের হাইড করার মতো ঘটনা ঘটছিল কিছুটা। ও না, ওই টাইমটা তো ওইখানে হাইড করার মতো, জাস্ট জড়ায় ধরা ব্যাস এতটুকু, এর বাইরে আর কিছু হয়নি। ওকে, একদম সত্যি কথা। তারপর তো ঢাকাতে আসছি। মেয়েটা কি বললো যে আসলে ভালোবাসি সেও তো? আমাকে সে আসলে ভালোবাসে। দেন ঢাকা আসলি, জর্ডান যাওয়ার প্রসঙ্গে চলে যায়। হ্যাঁ, তো ওখান থেকে ও পরে টিকিট সংগ্রহ করলো। টিকিট যেদিন পাইছে তার 2 দিন পরে, আমরা 23 তারিখে ঢাকায় আসছি, 24 তারিখে টিকিট পাইছে, 26 তারিখে ওর ফ্লাইট ছিল। তো এখন এই টিমটাতে কি করবে, ওইটা নিয়ে খুব ওহিদুল খুব যৌক্তিক কথা বলেছে যে গুরু আমরাও দেখতে চাই ছবিটা। খুবই স্বাভাবিক, আমি দেখছি কেন আমার যারা ভালোবাসে আমাকে তারা দেখবে না। কিন্তু এই যে বললাম যে প্রাইভেসি একটা ব্যাপার আছে, যে কারণে আমরা চাইলে এটা করতে পারি না, এটা অন্যায়। কারণ ওর পারমিশন ছাড়া তোর ছবি ডিসক্লোজ করতে পারি না, তাই দেখাচ্ছে এটা। তারপর তো পরে টিকিটটা এটা পরকীয়ার গল্প নাকি? অফকোর্স না, কারণ সেপারেটেড হয়ে গেছে, আগের বরের সাথে ডিভোর্সড হয়ে গেছে। না, ওই টাইমটাতে ডিভোর্স হয়নি, কিন্তু ওর বর ওর কোনো খোঁজ রাখেনি। বুঝলাম, বাট ইন সাম এক্সটেন্ট তো পরকীয়া দাঁড়ালো তাহলে। অফিশিয়ালি ডিভোর্স হয়নি, কিন্তু ওর খোঁজ খবর রাখে না। হ্যাঁ, খোঁজ খবর এই অবস্থায় তোর সাথে সম্পর্ক। হ্যাঁ, তারপর? তো
যখন টিকিটটা পেলো, টিকিটটা পাওয়ার পরে ওর একটা ম্যাম ছিল যার মাধ্যমে ওর দেশের বাইরে যাচ্ছে। হুম। তো ওই ম্যামটার সাথে আমার কথা হলো যে আর হাতে আমি একটা দিন পাচ্ছি, একটা রাত, শুধু একটা রাতই পাচ্ছি যে ওর সাথে আমার থাকার, তারপর তো চলে যাবে। হুম। তো ওই আপুটা থাকতে ইতে গাবতলিতে, হুম। গাবতলিতে থাকার পর আমি ওই আপুরে ফোন দিলাম। আপুরে ফোন দিয়ে বলতেছি, আপু এরকমের আমি তো নীলার সাথে থাকতে চাই, নীলাকে আজকে পাঠাতে চাই না আপনার ওখানে। তো আপু বলতেছে না, এটা সম্ভব না, ওর বাবা মা কালকে চলে আসবে, এটা ইম্পসিবল, এটা দেওয়া সম্ভব না। পরে বললাম না, আমার ওরে দিতে হবে যে কোনো মূল্যে। পরে বলতেছে আমি দিতে পারি একটা শর্তে, যে কালকে 7টার ভিতরে আমার বাসায় পৌঁছে দিতে হবে, তাহলে আমি দিতে পারি। পরে আমি রাজি হলাম। রাজি হওয়ার পরে আমি গাবতলিতে আসলাম, মানে ওকে নিয়ে দিতে হবে সারা রাতের জন্য, ওর সাথে আমার থাকার জন্য আমি একটা রাত পাবো, এই জন্য আমি ওকে চেয়েলাম যে আমার দরকার ওকে একটা রাতের জন্য। পাগলের তো ঠিক না, পরে এটা তো পাপ। হ্যাঁ, মানে মাথায় ওগুলো কাজ করেনি। আর মূলত তারপরে গাবতলিতে একটা হোটেলে আমি উঠলাম, আমার পকেটে 1000 টাকা ছিল। বুঝলাম, বাট তো বিয়ে শাদী করিস না, এটা তো অন্যায়, মাথায় কাজ করতেছে না, একদমই না। পরে গাবতলি থেকে হোটেলে ওঠার পরে ওখানে ছিলাম রাতে। হোটেলটাতে আমার এখন তখনও মানে ভয় লাগতেছিল যে আমরা ছাড়া হয়তো কেউ ছিল না, তেমন কেউ। তো আমরা হোটেলটাতে থাকি রাতে। ও সারা রাতটাই আমার সাথে কান্না করতেছিল যে আমি কিভাবে থাকবো, জর্ডানে গিয়ে আমি কিভাবে থাকবো, কি করব। আমি আসলেই যেতে চাইনি, যদি তুমি আমার লাইফে আগে আসতে আমি যেতাম না, তোমাকে নিয়ে থাকতাম। কিন্তু এমন একটা সময় তুমি আমার লাইফে আসছো যে আমি আর থাকতে পারতেছি না। যাই হোক, পরে আমি যেভাবে হোক ওরে বুঝাইয়া বললাম যে না, তুমি যাও, তারপরে আমিও আসি, আমাকে নাও তুমি, তারপর আমরা কিছু করব। তো রাতটা যেভাবে হোক কান্নাকাটি এভাবে করে চলে গেছে। খুব ভোরবেলা উঠে ওরে আমি আমার আপুর হাতে পৌঁছে দিলাম। আর ফাইনালি সে কি জর্ডান চলে গেল? হ্যাঁ। এয়ারপোর্টে গেছিলি তুই? না, আমি এয়ারপোর্টে যাওয়ার সুযোগ পাইনি, কারণ ওর বাবা মা এসেছিল গ্রাম থেকে। তুই কি জানিস এরকম আনসেন্সার্ড হোটেল, এরকম এরকম ফালতু টাইপের জায়গাগুলোতে কি হয় নরমালি? আসলে আমার ওরা ব্ল্যাকমেল করে। হ্যাঁ, কখনো ক্যামেরা দিয়ে, কখনো পুলিশের বাহানা করে কাউকে নিয়ে এসে, কখনো নিজেরাই দে গ্যাং রেপ হয়। গ্যাং রেপ বুঝিস তো? সবাই মিলে রেপ করে একসাথে, সেটা আবার ভিডিও করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে তোর কাছ থেকে কিভাবে পরবর্তীতে ব্ল্যাকমেল করে টাকা খাওয়া যায়, অথবা সেই মানুষটা জীবন কিভাবে ধ্বংস করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তুই যে বয়স, তোর বয়স কত তখন? তখন আমার 22। এই যে 20-22 বছর বয়সে যখন কেউ ক্রেজি হয়, তখন তার বুদ্ধি লোপ পেয়ে যায়, বিধায় তোর বয়সে এরকম ভাবনা আসতেই পারে। বাট এই সময়ে এই ঘটনাগুলোর সাক্ষী হয়। যারা এই ঘটনাটার সাক্ষী এবং যারা গল্পটা শুনতেছো, খবরদার, নেভার এভার এমন কোনো ঘটনার ভেতরে যাওয়া উচিত না যে ঘটনার কারণে সারা জীবন তোমার নিজের আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ছোট মনে হবে। এবং ও বেঁচে গেছে, ওর কপাল ভালো। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের মানে যেগুলো প্রমিনেন্ট না, এ ধরনের নোংরা টাইপের বিজনেস করে, এ ধরনের, তুই কি দেখছিলি যে তুই বুঝছিলি না যে তুই ছাড়া আর কেউ নাই ওখানে? এগুলা এই টাইপের কাহিনী করার জন্যই ফাঁদ পেতে বসে থাকে। বুঝছিস না বুঝিস নি? পরে আমার কাছে টাকা কম ছিল, যার কারণে এর জন্য গেছোস, কিন্তু বুঝছিস তো এরা ফাঁদ পেতে বসে থাকে এটার জন্যই। তুই সামহাও বেঁচে গেছিস। বাট 90% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে সিনক্রেটটা খুব ভয়ানক হয়। সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবা না, এবং এই জগদ্দল থেকে এই পরিস্থিতি থেকে কখনো মুক্তি পাবা না। খবরদার, খবরদার, যারা এই মুহূর্তে এরকম চিন্তা ভাবনা করতেছো যে আমার বন্ধুর সাথে অমুক জায়গাতে গিয়ে এইভাবে থাকবো, রুম রেট করবো, এইভাবে থাকবো, যদি বাঁচতে চাও এই ধরনের প্ল্যান, এই ধরনের চিন্তা খুন্নাক্ষরে ব্রেনের মধ্যে নিয়ে এসো না, খুন্নাক্ষরে না। তারপর বল, চলে গেল বিদেশ। দেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাবো আস্তে আস্তে। বল। আচ্ছা, তো বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়ার পরে 1 মাসের মতো ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তারপরে একটা ছেলের সাথে আমি শুনলাম, মানে 1 মাসের ভিতর আমার সাথে ভালো সম্পর্ক, কিন্তু ওর ফেসবুক আইডিটা আমার ফোনে ছিল। তো সেখান থেকে দেখলাম
ও অন্য একটা ছেলের সাথে আর কি আবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির আমাদের সাথে আছেন, যিনি আমাদের সাথে আমরা একটা গত প্রোগ্রামেই ছিলাম, গত right? প্রোগ্রামে। যিনি সাকসেসফুল ভালোবাসার গল্প বলেছেন, তিনি তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে। আমরা সত্যি প্রাউড ফিল করি যে এই মানুষগুলো যখন আমাদের সাথে আমাদের স্টেজ শেয়ার করেন এবং সেই সাথে আমাদের প্রোগ্রামকে ফলো করেন, কারণ এরা আছে বিধায় ভালোবাসা এত বেশি সুন্দর, এত বেশি মহিয়ান। ফিরোজ কবির, আপনার জন্য অসম্ভব ভালোবাসা। তারপরে আমি 1 মাস আমার সাথে ভালো সম্পর্ক থাকার পরে ও অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। সেই ছেলেটা আবার বাইরে যাওয়ার পর, হ্যাঁ, দেশে বাইরে যাওয়ার পরে। কিন্তু সেটা আমি দেখতে পাই এরকমের যে আমি প্রথম যে টাইমটাতে গেছে আমাকে ও যখন কাজ করতো আমাকে লাইনে রেখে কাজ করতো, আমাকে কলে রেখে তারপর কথা বলতো, মানে ফ্রি 1 মিনিট সময় পেলে আমার সাথেই কাটাতো। এই করতে করতে আরেকটা 1 মাসের মধ্যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে পড়লো। 1 থেকে 1.5 মাস এরকম বা 2 মাস হবে এরকমের আনুমানিক। আর একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো। সেই ছেলেটা গান করে বলতে নর্মালি ছোট ছোট প্রোগ্রামে গান করে। তো তার গান দেখে, গান শুনে ভালো লাগে, সেখান থেকে তার সাথে কথা হয়। আর সেটা আমি ওর ওই ফেসবুক আইডির মাধ্যমে দেখতে পাই। আমি ওকে ফোর্স করি যে এটা তুমি কি করো, পরে বলে না আমি এটা করি না। ও ডিরেক্টলি আমাকে না বলে, আর আমি যতটাই ওকে বলি ফোর্স করি আর ততটাই আমার সাথে মানে সিনকেট করে খুব বেশি। তারপরে করতে করতে মানে এমন একটা সময় গেল আমাকে ব্লকে রেখে দেয়, মানে আমি ব্লক আর আমার সাথে কোনো যোগাযোগ নাই। এরকম করে চলে যাচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে, 2 মাস 4 মাস 6 মাস চলে যাচ্ছে, কোনো যোগাযোগ নেই। আর আমি এদিকে ডিপ্রেশনে, আমার ব্যবসা হারাই, আমি বাড়ি থেকে মানে সবার মতামত হারাই, মানে ভালোবাসা হারাই, সব থেকে মানে দূরে চলে যাই। আর আমি একদম ডিপ্রেশনে চলে যাই যে আসলে এটা কিভাবে সম্ভব, কেন হচ্ছে। এরকম করে বছর হয়ে গেছে, তারপর আরো সময় কেটে যাচ্ছে, কিন্তু কোনো ইয়া নাই। মাঝে মাঝে 2 মাস 1 মাস পরে আমাকে জাস্ট একটা কল দিয়ে জিজ্ঞেস করতো কেমন আছো। আমি এতটুকু বলতাম, মানে আমি যখন জিজ্ঞেস করতাম এতদিন কইছিলা, তখন কোনো রেসপন্স না দিয়ে বলতো আগে বলো তুমি কেমন আছো। আমি বলতাম, যদি বলতাম ভালো আছি, ব্যাস অতটুকুই, আর কিছু শুনতো না। সে ফোন কেটে দিয়ে আবার ব্লকড, আর বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ফোন দিত, শুধু একটা নাম্বার নেই। আর আমি ওই নাম্বারগুলোতে কখনোই ফোন দিতে পারতাম না। তবে ম্যাক্সিমাম নাম্বার আমি আবার মাঝে মাঝে যেগুলো জর্ডানি নাম্বার, ওই নাম্বারগুলো আমি সেভ করতাম। সেভ করলে দেখতাম যে মানে কারো ইমো আইডি আসছে, তাদের মাধ্যমে আমি পরে ওর খবরগুলো নিতাম। তো যখন 1.5 বছর 2 বছর সময়, ওই সময় আমি একটা নিউজ পাই যে ও ইন্ডিয়ান একটা ছেলের সাথে, নামটা আমি বলি, সিলাম্বু নামে একটা ছেলে। কি নাম? সিলাম্বু ইন্ডিয়ান নাম হয়। আচ্ছা, হলো এটা কেরালা বাড়ি, কেরালা। হ্যাঁ, তো সেখানকার একটা ছেলের সাথে ওর রিলেশনে আছে, আর সেই ছেলেটা ওই জর্ডানেই থাকে, ওই একই অফিসে কাজ করে। তো সেটা আমি ওর ওই যে নাম্বার দিয়ে ফোন দিত, ওই নাম্বারের গুলো আমি সেভ করার পরে ইমো আসতো, ওই ইমো যাদের আসতো রুমমেটদের, তো ওই রুমমেটের কাছে জিজ্ঞাসা করার পর সে আমাকে বলে, পরে আমাকে অনেক পিকও দিল, আর আমি সেগুলো দেখলাম। দেখার পরে কি চলতেছে ওদের সাথে, ওসব পিক? হ্যাঁ, এমনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, ওই মানে ক্লোজ পিক। হ্যাঁ, তো এগুলো দিতে আমি দেখতাম, বিভিন্ন ফাংশন অনুষ্ঠান করতে, এটা সেটা। তার আসলে আমি সত্যি মন থেকে ভালোবাসছিলাম, যার কারণে ভুলতে পারতেছি না। এখনো না? এখনো। আজ কতদিন? আজকে তো প্রায় 5 বছর হয়ে গেছে। মেয়ে কি জর্ডানে? না, এখন বাংলাদেশে। এখন কার সাথে আছে? এখন বাড়িতে। জর্ডানে যায় না? জর্ডান থেকে চলে আসছে 22 নভেম্বরে, 25 তারিখে। আর যাবে না? না, আমার জন্য যায়নি। তোর জন্য যায়নি? তুই কি আবার আসলে কোত্থেকে? শিম্বুল পিম্বুল কিসবের মধ্যে কি নাম বললি? নীলা। আরে বেটা নেওলা। সিলাম্বু। ওদিকে গাতকের নাম কি? নামটা না বললি। যাই হোক, গাতক একজন। হ্যাঁ, এরকম আরো আছে, তুই তো জানিসই 2-3টা। কয়টা জানিস? আরো আছে, আমি প্রায় 7-8টার নাম জানতাম। যাদের সাথে সম্পর্ক কথা বলতো লং টাইম, মানে প্রেম টাইপের, এরকম কয়জন নাম জানিস? এরকমের নাম জানি প্রায় 4-5টা। 7-8টা বলে যায়। 7-8টা তো আমি জানা মতন যাদেরকে কমিউনিকেশনে থাকতে একদম ক্লোজলি, আর 4-5টার সাথে প্রেম টাইপ। হ্যাঁ, দিয়ে এখন কি বলতেছিস? তারপর তো আমি আবার লাইফে জড়াইছি। কবে? দেশে আসার পর? ও দেশে আসার পরে আমি ওকে ম্যারি করছি। ভাই এনি চান্স গাঁজা মাজা খাস না তো? না না। আচ্ছা, তারপরে কি করলি? তো বিয়ে করলি এগুলো জানার পরেও? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই মানে এটাই স্বাভাবিক? আমার কাছে স্বাভাবিক কিনা তা মনে হয় না, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে আমার ওর প্রতি অনেক রাগ হয়েছিল। আমার এরকমের যখন দেশে বাড়ি ছিল, আমার এরকম চিন্তা ছিল যে ওর কাছে পেলে আমি সত্যি মানে সামনে পেলে মারবো।
কিন্তু ও ফার্স্ট যেদিন আমার মানে বাংলাদেশে আসার পর ওর সাথে আমার দেখা হয়, সেদিন আমি সত্যি ওকে মারতে পারিনি। কি করেছিল? আবার পিছন ফিরে হাঁটছিল? না, পিছন থেকে দেখছিলি? সামনাসামনি দেখা হয়েছে, আর ও আমাকে কিছু না বলাতে আমি ওরে জড়াই ধরে কপালে একটা কিস করছি। আর ওই মেয়ে কি করেছিল? ও মানে তখন ওর বেবিটার সাথে ছিল, আর ও তো মানে ও জড়াই ধরছিল আর আমাকে বলছিল তুমি শুকায় গেছো। মনে আছে আমার। এটা 2022-এর বিয়ে করলে কবে আবার? 21 নভেম্বরের 25 তারিখে এই ঘটনা। আর আপনার বিয়ে করছি ডিসেম্বরের 18 তারিখে। আমার কাছে বিয়ের পরে এখন কি অবস্থা? আমার কাছে বিয়ের প্রুফও আছে। বিয়ের পর এখন কি অবস্থা? আচ্ছা, সেই বিয়ের পরে আমি আবার দেশে বাইরে চলে যাই। তুই যাস? হ্যাঁ। কোন দেশ গেলি? আমি সৌদি আরবে গেছিলাম। কার সাথে? ওখানে তো সম্পর্ক করার সুযোগ কম। সালমান এখন ফ্রি করে দিয়েছে, যুবরাজ। ওখানে কি কার সাথে সম্পর্ক জড়াইছিলি? না, ওখানে তো সম্পর্ক জড়ানোর প্রশ্নই ওঠে না, সুযোগ কিন্তু আসে আমি না। যার সম্পর্কে জড়াইছি তার জন্য আবার বাংলাদেশে আসতে পারছি। ওই বিদেশ ছেড়ে দিয়ে? হ্যাঁ। চাইলে থাকতে পারতি সৌদি আরব? আমি ভালোই ছিলাম, কিন্তু ভালো ছিলি বলতে? আমি যে জবে গেছিলাম ভালো ছিল। বাংলাদেশ টাকায় কত টাকা কামাতি? 50। 50,000? হ্যাঁ, আমি একটা ফাস্ট ফুডে ছিলাম থাকা খাওয়া? কোম্পানির। কয়দিন পর চলে আসলি? 5 মাসের মাথায়। কেন আসলি? আমার এই বিয়ে করা বইয়ের জন্যই। তোর বাপ মা তোকে ত্যায্যপুত্র করেনি এখনো? না। তোকে সমাজ থেকে বের করে দেয়নি এখনো? না, আসলে তারা আমার ভেতরটা ফিল করছে। আমি কতটুকু তার প্রতি উইক এটা তারা বুঝতে পারছে আমার ফ্যামিলি, যার কারণে আমাকে ত্যায্যপুত্র করেনি, কিন্তু খুব কষ্ট পাচ্ছে বা পাইছে। কয় ভাই বোন তোরা? 3 ভাই বোন। তুই কয় নম্বর? ফার্স্ট। লজ্জা করে না তোর? অবশ্যই, কিন্তু আমি ভালোবাসি কারে? নীলাকে। অনেকের ভালোবাসার মানুষ যে। সমস্যা নাই, আমি ওকে খারাপ চোখে দেখি না। বাবাটা পাকাস না তো? কিছুই না। আমি সত্যি ভালোবাসি ওকে, আর সত্যি যতদিন বেঁচে আছি ততদিন বলবো এই কথাটা। বিয়ে করার পর কি অবস্থা? চলে গেছে আবার। হ্যাঁ? আবার চলে গেছে। কোথায়? ওর বাড়িতে রাগ করে। কি বলে গেছে? আসবে না আর। কেন? আমি বাংলাদেশে এসে ওকে ওভাবে খাওয়াতে পারিনি, পড়াতে পারিনি, এই জন্য। আমি যেহেতু তুই ওরকম চাকরি ছেড়ে আসছিস, এখানে তো চাকরি বাকরির ব্যবস্থা নাই, না। সেই কারণে। হ্যাঁ, মানে তোর সাথে যে গাছতলায় থাকা, রিক্সা চালিয়ে খাওয়াবি, এসবের কোনো গল্প নাই এখানে। ওকে ভালো থাকতে, ভালো খাইতে হবে, যেটা তুই পারতেছিস না এখানে আইসা। ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, এটাও কারণ ছিল না। তাহলে কারণটা ছিল যে 10 হাত কুয়াতে 5 হাত দড়ি কাজে আসছেন, এরকম? না, তাহলে? ও সেই সিলাম্বুর সাথে কথা বলতো। আমি যখন দেশের বাইরে ছিলাম ও একদম। সিলাম্বু বলতে ওই ইন্ডিয়ানের সাথে? হ্যাঁ, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন প্রথম অবস্থায়। বিয়ের আগ করে চলে গেল মেয়েটি, এখন কিসের জন্য টান অনুভব করতেছিস? আগে তো বিয়ে করলি, ফাইনালি বিয়েও করলি, কিন্তু পরকে একটা রিলেশনশিপের মধ্যে সে আছে, এখনো কেন তার প্রতি টান অনুভব করতেছিস? এখন হয়তো সেই ছেলের সাথে কথা বলে না। কে বললো তোরে? আমি মনে করতেছি ফিরে আসলে যদি আরেক শিলাম্বুর জায়গায় শিলাজিতের সাথে সম্পর্ক হয়? হবে না হয়তো। আমি খুব করে চাই ওকে। কেমন করে চাস? অনেক। তোর ফোন ধরে? খুব কম। দেখ তো ফোন দিয়ে। হয়তো ধরবে না। দেখ। স্পিকারে দিস না, ও যেন শুনতে, ওর কথা যেন শোনা না যায় মাইক্রোফোনে, দূরে থেকে কথা বল। ফোন ধরলে বলিস যে প্রোগ্রামে আছিস, আমার সাথে কথা বলাই দিস। মাইক্রোফোন থেকে দূরে যা, ওই কোনাতে চলে যা। এই মাইক্রোফোনটা বন্ধ রাখ। করে দিচ্ছে। আলাদা কতদিন আছিস? 4 মাস। ডিভোর্সের কোনো অ্যাপ্লাই হয়েছে? না, কিন্তু আমাকে বলছে ডিভোর্স দিবে। তোকে বলছে ডিভোর্স দিবে, কিন্তু আমার মনে হয় না যে আমাকে ডিভোর্স দিবে। দেখ তো ফোনে ধরে কি। ওটা ধরছে। আর আমার সব থেকে ভুল ছিল ওর গায়ে হাত তুলছিলাম, এর কারণটা ছিল সেই ফোন। বুঝছে?
সৌদি ফিরে যাওয়ার চান্স আছে তোর? না, আমি নিজের ইচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে তারপর আসছি। ওহো 1 মাস 6 দিন জেল খাটি নিজের ইচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে তারপরে আসছি। যাতে করে তোকে ওখান থেকে বের করে দেয়, ব্ল্যাক লিস্ট করে। হ্যাঁ, তাও দালালকে টাকা দিয়ে। দালালকে টাকা দিয়ে যেন তোকে পুলিশে অ্যারেস্ট করে। কি বলে যে আনসার না কি বলে ওদের? ওদেরকে এই পুলিশকে হ্যাঁ যাই হোক, ওই পুলিশকে তুই দালালকে টাকা দিতি যাতে পুলিশ তোকে কট করে এবং তোকে জেলে দেয়। জেলে দিলে তুই ব্ল্যাক লিস্টেড হবে এবং তোকে বের করে দিবে। হ্যাঁ। উদ্দেশ্যের কাছে আসা। এটাই, আমার ফোনটা ধরেনি। আরেকবার দে। যদি পারো তো ভাই ফোনটা ধরো। আরেকবার রিং দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। অনুরোধ করতেছি, আমি জানি না তুমি আমাদের প্রোগ্রামে আছো কিনা, বাট প্লিজ ফোনটা ধরো। এই ফাঁকে দু একটা টেক্সট নিতো। অলরাইট, কিছু টেক্সট নিতে চাচ্ছি। ম্যাক্সিমাম মানুষ যেটা বলছে গুরু, যে মেয়েকে অনেক কিছু বলছে। কি আজব ভালোবাসা, এমডি আরিফ বলেছে। আচ্ছা, এনামুল হক বলেছে, নাইম বলেছে যে কিভাবে আপনি এরপর বিয়ে করতে পারলেন ভাই? আসলে আমার ভালোবাসা থেকে আমি বিয়ে করছি। আমি আসলে ওকে কখনো খারাপ চোখে দেখিনি, আর এখনো দেখি না। এটা হচ্ছে আমার একদম সত্যি কথা। আজ অব্দি আমি ওকে খারাপ চোখে দেখিনি। ও হাজারটা অন্যায় করলেও আমি ওকে সত্যি ভালোভাবে দেখেছি, কিন্তু সাময়িক রাগ হয়েছি, এটা সত্যি কথা। রাগে অনেক কিছু বলছি, অনেক কিছু করেছিও, কিন্তু কিছুক্ষণ পরে ভুলে গিয়েছি। কিছুক্ষণ পরে আমি ছড়ে বলছি ওকে যে আমার ভুল হয়ে গেছে। এগুলো মানে হজম করতে কষ্ট হচ্ছে, মুখে একটু পানি দিয়ে আসি, তুই গল্প চালায় যা। যাই হোক, আপনার গায়ে হাত দেওয়ার ঘটনাটা বলেন তো, কি কারণে আপনি গায়ে হাত দিলেন? আচ্ছা, আমি বাংলাদেশে যখন আসি, আসলে আচ্ছা আমি আসলে বাংলাদেশে আসি, যেটা এটার একটা কারণটা বলি। ও আমার সাথে 24 আওয়ার্স লাইনে থাকতো। আমি যখন দেশের বাইরে থাকি তখন 24 ঘন্টায় আমার সাথে লাইনে থাকতো। আমি যখন ফার্স্ট যাই, মানে এই ফোনের কন্টাক্টে থাকতো। আমি ওরে লাইনে রেখে আমি কাজ করতাম, আর ও আমাকে লাইনে রেখে ঘুমাতো, খেত, দেন সব কাজ করতে বাসার। আর আমিও সব কাজগুলো করতাম। কিন্তু হঠাৎ করে ওর একটু পরিবর্তন দেখি। আবার যখন পরিবর্তনটা দেখি তখন ওই সে সেম যখন দেশের বাইরে ছিল যে পরিবর্তনটা ছিল, ওরকম একটা পরিবর্তন। মানে আমাদের মাঝে একটু ঝগড়া হয়, আর ঝগড়া হওয়ার পরে আর আমার কেন যেন মাঝে মাঝে অনেক সন্দেহ হয় ওকে নিয়ে, কারণ ও এরকম যেহেতু আগে এরকম ঘটনা ঘটে গিয়েছে, এই জন্য একটু সন্দেহ হইতো। তো আমি আসলে ওর ফেসবুক আবার দেখি, ফেসবুক দেখার পরে দেখি না, আসলে আমি যেটা ভাবতেছিলাম সেটাই, যে আমি ওকে বলতাম তুমি কারোর সাথে কথা বলো না, যদি কিছু বলার হয় আমাকে বলো, যদি কিছু তোমার দরকার হয় আমাকে বলো, আমি সব দেখবো, তুমি কেন অন্য কারোর সাথে কথা বলবো? আর আমি একদম সহ্য করতে পারি না এটা, তোমার যা হোক আমাকে বলো। আর যে মানুষটা 24 আওয়ার্স আমার সাথে লাইনে থাকতো, সে আমাকে লাইনে রেখে, মানে যখন লাইনে থাকতো তখন আমাকে লাইনে রেখে অন্যকে টেক্সট করাটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতো। যে আমি লাইনে আছি তা সত্ত্বেও তার অন্য কাউকে টেক্সট করাটা আসলে কেমন একটা ব্যাপার, কেন করতেছে? তাহলে কি আমি ওর আসলেই কি যোগ্য না? আর যে আমার ওয়াইফ, যাকে আমি বিয়ে করে গেছি, 18 তারিখে বিয়ে করেছি ডিসেম্বরের, তো জাস্ট বিয়ে করার পর 12টা দিন আমি বাংলাদেশে ছিলাম, আর সেই মানুষটা আমার সাথে কেন এমন করতেছে? যাক, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। পরে মানে এতটা পেইনে ছিলাম যে আমি সত্যি, যদি এখন পর্যন্ত আমি সৌদি আরবে থাকতাম তাহলে আমি এতদিন আমি আত্মহত্যা করতে হতো। সত্যি যতটা প্রবলেমে আমি ছিলাম, খুব মানসিক প্রবলেমে ছিলাম। আসলে ওর কথাগুলো, মানে মাঝে মাঝে ও রাগ দেখায় কথা বলতো, আর সেই কথাগুলো আমাকে সত্যি কাটা তারের মতন বেনত আমার শরীরে। খুব খারাপ লাগতো যে কেন এমন করতেছে আমার সাথে। আর কেনই বা এমন হচ্ছে? আমি তো সত্যি ভালোবাসি, আর সবকিছু ছেড়েই তো ওকে নিয়েছি, আর ও কেন এভাবে কেন করতেছে? যাই হোক, আমি বাংলাদেশে আসবো, মানে আমি চিল্লাইতেছি, আর ও আমার মাঝে মাঝে বলতেছে না তুমি এসো না, আবার বলতেছে এসো।
আর আমি কি করব, কিভাবে আসব? তো 1 মাস 6 দিন জেল খেটেছি। সত্যি আসলে আমি সেই দিনগুলো যদি মনে করি, আমার আসলে খুব খারাপ লাগে যে জেল এতটা কষ্টদায়ক। যেমন সৌদি আরবের জেলের কথা বলছিস। হ্যাঁ, আমি কি বলবো, সত্যি 1 মাস 6 দিনে আমি 3টা জায়গা শিফট করেছি। প্রথম যেখানে নিয়ে গেছে সেখানে আমি কোন জায়গাটা? সৌদি আরবের কোন প্রদেশ এটা? এটা রিয়াদ শহরে। রিয়াদে। হ্যাঁ। কি হয়েছিল বলতো একটু? আমি ধরা দিয়েছিলাম আসলে সবজি মামলায়। আমি যেমন? নিজের ইচ্ছাকৃতভাবে দালালকে টাকা দিয়ে তোকে যেন মামলা অ্যারেস্ট করে এবং তোকে দেশে পুশ ব্যাক করে, হ্যাঁ। কারণ ওই মেয়ের সাথে তো দেখা করতে হবে, তাই? হ্যাঁ, আমার আসতেই হবে, এরে কারণ ও আসলে পাগল পাগল। যেভাবে হয়ে গেছিল সে আমার আশাটা। ওখানে তো ড্রাগসও পাওয়া যায় না, মৃত্যুদণ্ড দেয়। সো কি খাইছিলি যে তোর মধ্যে এরকম ফিল আসলো? আমার ফোনে এরকম সেক্সি সেক্সি কথাবার্তা, হ্যাঁ? যা, না। কোথায় আছো? গলার খাজনা মায়া দিয়ে, হ্যাঁ? ভিডিও কলও তো করতি। হ্যাঁ, হ্যাঁ? কিন্তু লাস্ট আমি ওখানে যাওয়ার পরে ভিডিও কলে তো দেখাইতো না তোকে মুখ টুক এই সেই? না, শুধু ফেসটাই। ওর সাথে ভিডিও কলে আসতাম এরকমের যে ফেসটাই দেখাতে পারবে, কিছু না। আর আমিও দেখতে চাইতাম না, কারণ আমার ওয়াইফ ছিল। যাই হোক, তারপর ওয়াইফ কোথায় ছিল? এর সাথে বিয়ে করলি? আমি বাংলাদেশে এসে বিয়ে করি। বাংলাদেশ থেকে যাবার আগে বিয়ে করে গেছি। বিয়ে করার পরে 12 দিনের পরে আমি চলে গেছি। সৌদি আরবে কি ধরনের টর্চার হইতো? আমার আচ্ছা, ছেলে তোকে, তুই তো দালালকে টাকা দিলি তোকে যেন পুশ ব্যাক করে মেয়ের কাছে ফিরে যেতে পারিস। হ্যাঁ, আমি যাতে এমনি তো যাইতে পারতেছিস না, বাসায় ঝামেলা করবে এই সেই। তাই সবজি মামলা বা কেমন? ওইখানের ফুটপাতে বা বাইরে কোথাও দাঁড়ায় ওই ব্যবসা করছিলি, দালালকে টাকা দিয়ে পুলিশ এসে তোকে আনসার বলে মনে হয় নিয়ে গেল। হ্যাঁ। তারপর তো জেলে ঢোকানোর পরে? জেলে ঢুকালো এক জায়গায় মানে ইয়ামেনের লোক, তারপর পাকিস্তানি, আমরা ইন্ডিয়ান, সব এক রুমে রাখলো। তাদের ভিতর থেকে একটা রুটি পাওয়াটা টাফ ছিল, কারণ ওরা তো অনেক পাওয়ারফুল এবং বেয়াদব সব। হ্যাঁ, বিশেষ করে পাকিস্তানি ইন্ডিয়ান থাকলে তো। সবাই। হ্যাঁ, তো সেখানে এক জায়গায় ছিলাম 3 দিন। 3 দিন পরে সবাইকে আলাদা আলাদা করে দিত না, কিছু খাবার দিয়ে দিত, ওখানে জোর করে নিতে হতো। ওরা কিছুই দিত না তোর জন্য? না, আলাদা করে কিছু দিয়েছিল না। আর আমার রুটি আর কি দিত? রুটি দিত, আর দিত যে আপনার ডাল ছিল, আপনার একটা ফুল দিয়ে তৈরি করে, মানে তো কিছুই পাইতে না তোর ভাগে? খুব কম। মানে আমার সাথে আমি আবার হিন্দি জানতাম, ওইখানে আমি কাজ করতাম যে সুবাদে হিন্দি শিখছিলাম। তো ইন্ডিয়ান 2টা ছেলের সাথে আমার পরিচয়। ওরা একটু দিত? হ্যাঁ, ওরাও দালালের মাধ্যমে ধরা দিয়ে ওরাও দেশে গেছে। তো ওদের সাথে আমার পরিচয় হয়েছে ওই দালালের রুমে বসেই। তো আমরা 3 জন একসাথে ছিলাম। তো আমরা 3 জন মোটামুটি ভাবে যদি 2টা রুটি পেতাম ভাগ করে খেতাম। তারপর আর কি কষ্ট হইতো? তো ওখান থেকে 3 দিন থাকার পরে যেখানে নিয়ে আসছে একদিনের জন্য, ওই দিনটা সবচেয়ে মর্মান্তিক ছিল। কি ছিল? সবচেয়ে কোন জায়গায় এটা? রিয়াদে। মানে প্রথম ছিলাম থানাতে, তারপরে জেলে নিয়ে আসছে। সেই সফর জেলে যেখানে নিয়ে আসছে সেখানে মানে পানি তো পেতামই না। মানুষের সবাই, মানে আমি খাইনি, তবে অন্য মানুষরা যারা 4 দিন 5 দিন ধরে ছিল সেখানে, তারা বাথরুমের পানি খেত। আর বাথরুমের পানি বলতে বাথরুমের যে অবস্থা ছিল সেখানে যাবার তো কোনো অবস্থা ছিল না। হাঁটু পর্যন্ত পানি ছিল বাথরুমের ভিতরে। হাঁটু পর্যন্ত পানি? হাঁটু পর্যন্ত পানি ছিল। ওইটা পার হয়ে বাথরুমে যাইতে হতো? হ্যাঁ। আর ওই সুয়েরেজের পানি তোকে খাইতে হইতো? হ্যাঁ। গন্ধ সিরিয়াস। তারপর আমি একদিন ছিলাম সেই রুমটাতে। সেই একদিনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর সেখান থেকে শিফট করে 2 দিনের জন্য আরেকটা রুমে, যেখানে আরেকটা রুমে, সেখান থেকে মানে ওইখান থেকে প্রত্যেকটা দেশের কান্ট্রির লোকগুলো আলাদা করা হয়। কিন্তু যে প্রথম যেখানে একদিন ছিলাম ওখানেও সব দেশের একসাথে লোক ছিলাম। সেখানে মারামারি কাটাকাটি সবকিছু হইতো। মানে যার ক্ষমতা ছিল সে ছিনাই নিত খাবার। যেমন পশু পাখির মতো ব্যাপার স্যাপারের গল্প বলতেছিস? হ্যাঁ, ভিতরে এরকমের সিস্টেম ছিল যেটা আমি নিজে ভোগ করে এসেছি। কি জেলখানার নাম? কি আবু গারিদার সামথিং কি যেন নাম? না, ওই যেটা ইরাকের ওই সে সময় যে জেলখানাতে করতো, দেশান্তরিত করতো, টর্চার সেলগুলো ছিল, ওইটাকে তো হার মানায়। তারপর যাই হোক আরেকটা জায়গায় নিয়ে গেলে যেখানে যার যেমন ক্ষমতা, জঙ্গলিদের মতো, সে তেমন খাবার নিয়ে নেবে। এটা ওইখানকার ইয়াদের দোষ না, মানে জেলার যারা, তাদের দোষ না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা। যেমন ওখানে কি হইতো? ওখানে ভিতরে ব্যবসার সিস্টেম ছিল। মানে বাঙালিরা যারা অনেকটা বছর ধরে আছে তারা ব্যবসা করতো, যার কারণে খাবারটা কম অর্ডার হইতো,
কম খাবার আসতো, আর ওই কম খাবার খেলে তো সবাই থাকতে পারতো না, যারা যে টাকা নিয়ে আসতো ওই টাকা দিয়ে খেতে হতো। যেমন ভিতরে একটা রুটি খেতে হলে 5 টাকা দিয়ে কিনে খেতে তোর হতো। কপালে কতটুকু জুটতো? কিছুই না, খুব। মানে খাইতি না দিনের পর দিন? আমার কাছে কোনো টাকা ছিল না, কিছুই খাইতি না? আমার কাছে 36 টাকা ছিল, 36 রিয়াল। 30 রিয়ালে আমি 2টা ফোন ছিল আমার, এই ফোনটা আর একটা ফোন ছিল, 2টা ফোন জমা দিয়েছি 15 30 রিয়ালে। খাইতি কি তাহলে? ওই যে খাবারটা দিত ওইটা থেকে। কতটুকু খাইতি? দিনে দুপুরে খাপসা দিত, আর সকালে রুটি, রাতে রুটি। একটা রুটি পেলেও পেতাম, না পেলেও না। জাস্ট 1 লিটার পানি পেতাম। যখন সফর জেলে নিয়ে গেছে, ওইখানে 26 দিনের মতন ছিলাম, তো ওইখানে 1 লিটার পানি দিত, তা থেকে 24 ঘন্টা চলতাম। এতটুকু খেতাম, না গোসল করা যেত, মানে অপশন ছিল, কিন্তু জামা কাপড় ছিল না সাথে, যার কারণে খেতেও পারিনি ওরকম। আর রাতে ঘুমাতে পারতাম না, দিনেও ঘুমাতাম না। রাত দিন 24 ঘন্টা ছিল লাইট ওপেন, আর দিন এসি চলতো। এতটা কম টেম্পারেচার যে থাকাটা সম্ভব ছিল না, একে অপরের উপরে শুয়ে থাকার অবস্থা ছিল। মানে খুব ঠান্ডা ছিল ভিতরে, খুব ঠান্ডা অবস্থা ছিল, যে আমরা থাকবো কিভাবে, থাকার কোনো ইয়া ছিল একজন না। আরেকজনের সাথে জড়াজড়ি করে না ছাড়া বাঁচা যাবে না, এরকম এরকম অবস্থা ছিল। কম্বল টম্বল দিত না ঠিকভাবে? না, নাকি দিলে সবাই কাড়া কুড়া নিত যারা মাস্তান তারা? হ্যাঁ, কম যারা মেন ওখানে ইয়া ছিল, মুদির ছিল, একজন মুদির ছিল, তো উনি সবকিছু সুযোগ পেত, মানে বা উনি সবকিছু পেত, কিন্তু আমাদের বেলা কিছু ছিল না। ফ্লোরে ঘুমাতাম, টাইচের উপর। টাইচের যে অবস্থা ছিল, মানে ভাঙা টাইচ, ঘুমাতে পারতাম না। রাতে তো তীব্র ঠান্ডা ওইসব জায়গায়। তীব্র, হ্যাঁ, অনেক ঠান্ডা। দিন রাত 24 ঘন্টা সারাদিন এসি চলতো, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। আমার এই পা দুইটা এই জায়গা কালো হয়ে গেছে, মানে যে 2টা পায়ের, মানে বসতে বসতে ওই ফ্লোরে টাইসের উপরে। তো এখানে একটা খুলনার একটা ছেলে ছিল আমার সাথে, সত্যি সেই ছেলেটা খুব ভালো। ও আমার পাশে থাকাতে আমার খুব ভালো লাগতো, যে ও সত্যি মানসিক শান্তি হিসেবে আমার কাছে ছিল। সারাদিন দুজনে, আর একটা ছেলে ছিল টাঙ্গাইলের, 3টা ছেলে আমরা একসাথে ছিলাম, যে আমরা সারাদিন গল্প করতাম, মানে একে অপরের গল্প করতাম। বেশিটা খুলনার ওই ছেলেটা আমার সাথে গল্প করতো, আর টাঙ্গাইলের ছেলেটা একটু ছোট ছিল আমাদের বয়সে, ও আমাদের সাথে থাকতো। আমরা রাতে কি করব, ভালো লাগতো না আমরা গান করতাম, গান গাইতাম, যেভাবে কিচ্ছু করার ছিল না। আর কাঠ খেলতো, সবাই তাস খেলতো, আমরাও মাঝে মাঝে যেতাম, বসতাম। মানে আমরা যতজন ছিলাম আমাদের ওই পাকিস্তানি, ইন্ডিয়ান বা ইয়ামেনি এসব কয়েদিরা তোদের সাথে কেমন ব্যবহার করতো? ওদের সাথে আমরা ছিলাম যে বাঙালিদের কি কিছুকে দেখে এরা? খারাপ অবস্থায় 7-8 দিন ছিলাম ওদের সাথে। কি আর করতো? বাকি খুব খারাপ চোখে দেখতো, মানে বাঙালিকে একদম ধরতো না। যেমন আমার চোখের সামনে একটা ইয়ে ছিল, যে ইন্ডিয়ান এক লোক যখন আমাদের তো বলদিয়া পুলিশে ধরছিল, তো বলদিয়া পুলিশে যখন ধরে নিয়ে গেছিল, তখন এক ইয়ামিনী আর কি ইয়ামিনী ধরা খাইছে, তো ওই ইয়ামিনী দৌড় দিয়ে পালাইছিল, তো ওরে ধরে এনে ওই ইন্ডিয়ান খুব মারছিল। আর পরে বাঙালিকে আমরা দাঁড়াইয়ে দেখতে গেছিলাম, তা আমাদের পুরা মানে গালাগালি, মানে খুব গালাগালি করতেছে, আর কইতেছে যে মানে এমন ভাবে লাথি দিবে যাতে আমাদের মানে উঠে না দাঁড়াইতে পারি আমরা বাঙালিরা। ইন্ডিয়ান ওই লোকটা সত্যি, মানে ওনার ভয়ে তখন প্রচুর পরিমাণে ভয় করতো। তো ওই ছেলেটা, ওই খুলনার ওই ছেলেটা আর টাঙ্গাইলের ছেলেটা, এই 3টা ছেলেই আমরা ছিলাম সবচেয়ে ছোট আর কম বয়সী, মানে আমরা 3জনই ছিলাম একসাথে। আর যদিও মিঠুন হোসেন পিয়াস লিখেছে, গুরু আপনি কি টেনশন ফিল করছেন? হ্যাঁ করছি। কি শুনতেছে এসব? কেন টেনশন হবে না? এই জেনারেশন কোথায় যাচ্ছে? এই ছেলেগুলোকে কে দেখবে? এদেরকে কারা কন্ট্রোল করবে? বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন পুরো দেশের ঊর্ধ্বে চলে গেছে, এদেরকে সত্যিকার অর্থে গাইড কে করবে? আমাকে এর আগে একজন প্রবাসী আসছিল না, ওর নামটা আমার মাথায় আসতেছে না, ওর বন্ধুকে দায়িত্ব দিয়েছিলাম যে ওকে কন্ট্রোল করতে বল, আর কন্ট্রোল হচ্ছে কিনা সেটা আমাকে ফোন করে জানাবে। কয়েকদিন আগে ফোন করে জানালো যে গুরু এখনো কন্ট্রোলে আছে, ও আর পাগলামি করে না। তো আমার এই ভালোবাসার বাংলাদেশের কারণে, বারবার ওখানে সুইসাইডাল অ্যাটেম্প্ট, একদম হ্যাঁ, ভালোবাসার বাংলাদেশের কারণে, আমাদের এই আয়োজনের কারণে একজন যদি এরকম শুধরে যায়, এই পাগলা যদি শুধরে যায়, এর চাইতে বড় প্রাপ্তির আর কি হতে পারে? যখন তারা বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন, দেশ বিদেশ সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়, তখন কোনো একটা কারণে, কোনো একটা বিষয়ে তারা যদি শুধরে যায়, চাইতে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। একদম। তারপর আর কি করলি? ওই সে ছেলেটার নাম ছিল রিয়াজ, যে খুলনার, আর সজীব নামের একটা ছেলে, আর আমি সাইম। আমরা
এই 3টা মানুষ থাকাতে আমরা সত্যি জেলে থাকতে পারছি, নাহলে আমরা সত্যি আমাদের এই 3 জনের যদি একজনও না থাকতো তাহলে এই 3 জনের যে কেউ একজন সুইসাইড করতো জেলের ভিতরে। তার ভিতরে সবার আগে আমাদের ফ্লাইট হয় সজীবের। আমার এর ভিতরে আরেকটা কারণ, আমাদের ওইখান থেকে আমাদের আবার রুম শিফট করায়, অন্য রুমে নিয়ে যায়। সেই রুমে যাওয়ার পরে ভয়ে সবচেয়ে বেশি ছিলাম যে সেই রুমে কেউ আছে 5 বছর 4 বছর, কেউ আছে 7 বছর 2 বছর 1 বছর। সেই রুমের যে পরিস্থিতি, নওয়াজ শরীফ যথারীতি আমাদের কারণে সবাইকে অনুরোধ করতেছে বেশি বেশি শেয়ার করার জন্য। আসলে শেয়ার করুন, আমার তো চাওয়া একটাই, প্লিজ শেয়ার করুন, অনেকে যেন শুনতে পায় এসব জীবনের কথা এবং তারা যেন প্রয়োজনীয় শিক্ষা নেয় এবং শুধরে যায়। সৌদি আরব থেকে শুনছি এমনটা জানিয়েছ আহমেদ মঞ্জু। আমরা শেষের দিকে, সব জানতো এই মেয়েটি তোর গল্প? হ্যাঁ, আমি যখন জেলে এত স্যাক্রিফাইস, এত কিছু, ওর জন্য এত নাটক, এত কাহিনী, এত দুঃখ, বাথরুমের পানি খাওয়া থেকে শুরু করে কিছু বাদ যায়নি, সব জানতো। তারপর তোকে পর করলো, মানে শুনতে চাইতো না। আমি মানে ও ফিল করতো যে জিনিসগুলো আমার খারাপ ছিল। এক্স্যাক্টলি। তারপর তোকে পর করে আবার কি জানো নাম বললে আমি তো মাথায় আসতেছে না, সিলাম্বো। হ্যাঁ, ওই সিলাম্বোর সাথে পরকিয়া ফোন কলাম। হ্যাঁ জি। বাবা। তো যাই হোক, এখনো ফিরে যেতে চাস তুই তার কাছে, রাইট? হ্যাঁ, আর সবচেয়ে ভালো কি লাগে রে? মানে আমি বলছি না শরীর রিলেটেড কিছু বল, অন্য। ও যখন খুশি চুলের মনে গন্ধ? থাকে না, ওর হাসিটা আমার কাছে ভালো লাগে। আর ও চুলের গন্ধ বলতে ও আমাকে খুব সুন্দর করে কনভিন্স করতে পারে। যেমন? মূলত আমি যদি কোনো রাগ করে থাকি হুম, বা আমার অন্য কিভাবে কোনো- কথা বলতো? এসে ধরে কথা বলতো, গায়ের উপরে হাত দিয়ে। বা আমি যদি রাগ করে থাকতাম, মানে আমাকে ধাক্কা দিয়ে কথা বলতো যে কি কেন রাগ করছো, কিভাবে কি এভাবে। না তোর মান ভাঙাতে ওস্তাদ, সরি আমি বেশি বলতাম, ও সরি কমই বলতো। বাট মান ভাঙাতে ওস্তাদ ছিল। এমনি ভালো ছিল। আর আবার ওর ফিরে যেতে চাস ওর কাছে? রান্না খেতে খুব ভালো লাগতো আমার। রান্না ভালো হাতে? অনেক হুম, অনেক ভালো রাঁধে। আমার জন্য স্পেশাল স্পেশাল কিছু করতো। 4 মাসে অনেক কিছু একদম করতো। মাখা মাখা প্রেম এখনো। কি কি স্পেশাল? নাড়ু বানাতো, হুম, পিঠা বানাতো, বাহ, তারপর মুড়ি ভাজতো, হুম, অনেক কিছু করছে 4 মাসে। ডালের পুরপুরি, না, ভরা ভাজতো, বড়া, ডালের ভরা। সজনাটা দিয়ে মাছের চচ্চড়ি। না, তবে মাসকলাই ডাল দিয়ে মাছ। ইস, মাসকলাইয়ের ডাল, হুম, যেহেতু আমাদের রাজশাহীর বেল্টে খুব বেশি চলে, তোরা খাস এটা? হ্যাঁ, আমি খাই। মাসকলাইয়ের ডালের সাথে আর মুড়ি গন্ডা করতো। তারপরে মাসকলাইয়ের ডালের সাথে বিভিন্ন শাক দেয়, পুঁই শাক টুই শাক, মুড়ি ঘন্টটা যায় ভালো, রাইট? ও আমি আমার বাড়িতে জন্য যে বলবো, করতো। কিন্তু ওকে পারবে? তোর তো স্পেশাল। জানি না। আর আমি বাংলাদেশে আসার পরে ওয়ার্কশপের কাজ করি। আমি বাদ দে, ফিলের কথা বল, আর কি কি ভালো লাগতো তারপর যার জন্য তাকে অনেক ভুলতে রাত- পারিস না? অনেক রাত জেগে কথা বলতাম আমরা। অনেক রাত, মানে তার সাথে থাকার সময় কি কি ভালো লাগতো? তোরা যখন এক্সট্রিমলি রোমান্টিক হতি তখন ওই সময়ও সে অনেক বেটার, রাইট? হ্যাঁ, একজন রোমান্টিক অবভিয়াসলি ওয়াইফের মতো, রাইট? অবভিয়াসলি। মানে মেয়েদের নখরা থাকে না, এই ওই দিকটা নখরাটা কেমন? আপনি যদি বলেন এই দিকটাতে আমি সত্যি হ্যাপি। হ্যাপি এক কথায় বলতে পারি। যেমন আমি মেয়ে, রাইট? হ্যাঁ, ওরা লাইট টাইট দিয়ে আমার গায়ের কালার একটু ফর্সা করে দিয়েছে, তো আমি মেয়ে, আমি যদি তোর দিকে এভাবে তাকাই এটা একরকম হলো, হুম, আর আমি তোর দিকে তাকানোর সময় একটু কাহিনী করি লাইক এরকম, এটা কিন্তু নখরা বলে। এটা তো ওস্তাদ ছিল, রাইট? হুম, হ্যাঁ, যেমন কিন্তু- আমি যদি তোকে টাচ করি যখন তোরা কাছাকাছি আসতেছি, এটা একরকমের ধরা, আর আমি টাচ করার সময় যদি তোকে একটু হালকা করে এরকম আদর করি সেটা কিন্তু আরেক রকমের। এটা তো ওস্তাদ ছিল, রাইট? তোর পক্ষে সম্ভব না বেটা, তুই তোর কিন্তু টেস্ট আমাদের মারা বাচ্চাটাও গেছে। আমাদের কাছে থাকতো, মানে আমাদের বাচ্চা বলতে ওর বাচ্চা। হুম, আমাকে বাবা বাবা বলে ডাকতো। কিন্তু সব এগুলো সব ফিল তো আস্তে আস্তে ওর ফিল থেকে। হ্যাঁ, তবে একটা জিনিস সত্যি যে আমাদের মানে ওর বাচ্চাটা কখনো জানতো না ওর বাবাকে, আমি ছাড়া। মানে ও জানতো যে আমি ওর বাবা। এইটা সব থেকে ভালো একটা জিনিস ছিল। মানে কিছু হলে ও স্কুলে দেখ, আরেকবার ফোন দিয়ে দেখতো, অনেকে কল দেওয়ার কথা বলতেছে, দেখি ফোন ধরে কিনা। ফোন ধরলে ওর মাইক্রোফোন অফ করে দেয়, ওর পারমিশন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আর অনুষ্ঠান শেষ করছি, যদি ফোন ধরে লাস্ট টাইম। আর যদি আপনি আমাদের প্রোগ্রাম শুনে থাকেন, এটা হতে পারে যে কিছু কথাও একচেটিয়ে বলতেছে, আমাদের কাছে তো লাইন ডেটিং মেশিন নাই। যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে, আপনার স্ট্যান্ড নেওয়ার সুযোগ থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কথা বলতে পারেন। এখনো কথা বলতে পারেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি আপনাকে ফোনে নেওয়ার।
তুই একটা মাল। ফাহিম আল লিটন, ভাই তোকে লবণ ছাড়া রান্না করলেও দে, আমাকে দে আগে, বল যে আমি গুরুর সামনে আছি, কথা বল। আমার মাইক্রোফোনের সাউন্ডটা কমায়, বন্ধ করে দে সব মাইক্রোফোন বন্ধ করে সব দিলাম। মাইক্রোফোন। কি নাম ওর? নীলা। নীলা, আমরা অনলাইনে আছি এখন, ইন্টারনেটে, ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 আমার মনে হয় তুমি আমার কথা শুনতে পাচ্ছ, রাইট? আচ্ছা, আমরা অলরেডি ইন্টারনেটে আমরা ভালোবাসার বাংলাদেশ লাভগুড়ি যে প্রোগ্রাম হয় সেই স্টুডিওতে আছি, এখনো স্টুডিওতেই, বাট আমরা সব মাইক্রোফোন অফ করে দিয়েছি। তোমার পারমিশন ছাড়া আমরা তোমাকে অনলাইনে নিতে চাই না বা আমাদের প্রোগ্রামে নিতে চাই না, তাই। সো তোমার এখনো তো আইনসঙ্গতভাবে হাজবেন্ড বলেই দাবি করছে সায়েম। তুমি তোমার সম্বন্ধে অনেক কথাবার্তা আসছিল এবং সব কথার ঊর্ধ্বে একটা কথাই আসতেছিল বারবার, যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, তোমাকে ফিরে পেতে চাই। তুমি কি আমাদের সাথে কানেক্টেড হতে চাও স্টুডিওতে? কি বলে? আচ্ছা, তোমার জায়গা থেকে ইউ হ্যাভ দ্য রাইট, তোমার জায়গা থেকে তুমি তোমার মতো করে এক্সপ্লেনেশন দিতেই পারো, কারণ আমরা চাই যে বোথ পার্টি সবাই সবার কথাগুলো বলুক অনলাইন প্ল্যাটফর্মে। এটা কি সত্য যে এই ছেলেটি তোমার হাজবেন্ড আজকে তারিখ পর্যন্ত, যেহেতু তোমরা সেপারেশনে যাওনি, ডিভোর্স তোমাদের হয়নি, এই কথাটা কি সত্য? না, তোমরা কি সেপারেশনে গেছো? বিয়ে তো করেছিলে, রাইট? বাট ডিভোর্স কি হয়েছে তোমাদের? ভেরি গুড। তার মানে হচ্ছে তোমরা এখন পর্যন্ত আইনসঙ্গতভাবেই পরস্পরের স্বামী স্ত্রী। সো তুমি তোমার কথাগুলো কিন্তু বলতেই পারো যে এই ছেলেটার ব্যাপারে তোমার সম্বন্ধে তোমার কি বলার আছে তোমার পক্ষ থেকে। বাট এই ছেলেটা তোমাকে কিছুই বলেনি, শুধু বলেছে একবার আমি ওর গায়ে হাত তুলেছিলাম, যেটা অন্যায়ের ছিল, আর যে কোনো মূল্যে মেয়েটিকে ফিরে পেতে চাই। এর সম্বন্ধে যে যেমন কথাই বলুক না কেন, বাট ওর ব্যাপারে আমি নিরঙ্কুশ, ওর ভালোবাসার ব্যাপারে এবং আমাদের বাচ্চার ব্যাপারে ওদেরকে ফিরে পেতে চাই। যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমরা যদিও তোমার আরেকটা কথা বলে রাখি, তোমার নাম, তোমার ঠিকানা কোনো কিছুই কিন্তু সে উপস্থাপন করেনি। বাট তুমি অনলাইনেও বলতে পারো, আমাদের প্ল্যাটফর্মে এখন বলতে পারো, অথবা তুমি বললে আমি তোমার হয়ে হয়তো কথাগুলো কমিউনিকেট করতে পারি। বলো যে ওর সম্বন্ধে তোমার ভাষ্যটা কি। তুমি এখনই বললে যে এগুলোর পুরোটাই আবেগ, দু একটা কথা তুমি জানাতেই পারো। আচ্ছা, তোমার কথা বলার দরকার নেই, তুমি শুধু কথা শোনো। আমার মাইক্রোফোন লাইনটা দাও না, তুমি ঘুমাও, বাট তোমার কথা বলার প্রয়োজন নেই, তুমি আমার কথা শোনো। এই ছেলে যে কথাগুলো বলেছে যে তোমার কারণে তোমার কাছে ফিরে আসার জন্য দালালকে টাকা দিয়েছিল এবং এগুলো মিথ্যা কথা। ছাব্বিশ দিন জেল খাটছে তোমার জন্য ফিরে আসছে, মিথ্যা কথা। না না, তুমি বলনি, সে বলেনি, তোমার কাছে ফিরে আসার জন্য নাকি এই কাজ করেছে। দালালকে টাকা দিয়ে তোমাকে গায়ে প্রায়শই তোমার গায়ে হাত তোলে, তোমার গায়ে কি প্রায়শই হাত তোলে? সন্দেহের ব্যাপারটা কি কোনো যৌক্তিক কারণ ছাড়া তোমাকে সন্দেহ করে, রাইট? এটার প্রেক্ষিতে কি বলার আছে তোর? তাহলে সেই ছিলাম্বু না না, তুই যে হাত তুলেছিস তার সাথে কিসের প্রেক্ষিতে হাত তুলেছিস? কে সাহস দিল? কোন শক্তি বলে হাত তুললি? আচ্ছা, এটার না, ভালোবাসার দিক থেকে আমি হাত তুলছি। যেহেতু ভালোবাসার কারণে হাত তুলে মানুষ গায়ে? না, ও ওর নিজের সম্পর্কে সবসময় খারাপ, আমার সামনে খারাপ বলতো, আর আমি এটা বারণ করতাম যে যাই বলো না কেন কখনো বলবা না যে না না নিজে খারাপ। তুমি একটু থামো না, আমি একটু শুনি। তুমি ফোনেই থাকো, আমি তোমাকে ফোনে নিচ্ছি না। আমি ওরে বলতাম, জাস্ট আমাকে কানে বলো, আমি মাইক্রোফোনে নিচ্ছি না। আমি শুধু কথা বলি, সেটা মাইক্রোফোনে যাক। আমি থামো, তুমি থামো, প্লিজ একটু থামো ভাই। তুই যে গায়ে হাত তুলছিস, এই সম্পর্কটা কোন জায়গাতে নিয়ে যেতে চাও তুমি? তুমি কি সেপারেশনের দিকে যাচ্ছ? তাহলে
রিজন কি? রিজন যেমন মিথ্যা কথা, যেমন মিথ্যা কথা দুই একটা বলো। এটা কি কোনো মেইলি সংশ্লিষ্টতা তার পক্ষ থেকে নাকি অন্য কোনো কাজ? ও তোমাকে ব্যাক টু ব্যাক ফ্রিকুয়েন্টলি তোমার সম্বন্ধে বলতেছে, তোমার বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক ছিল, এগুলো কি তুমি সবগুলো অস্বীকার করো? ক্যারালিয়ান যে সিটিজেনের কথা বলা, যার সাথে তুমি কাজ করেছো জর্ডানে থাকা অবস্থায়, তার সাথে তোমার সম্পর্ক তুমি এখন এক্সিস্ট রাখো, এগুলো কি সত্য নাকি মিথ্যা? এই ছেলে কোনো প্রমাণ আছে তোর কাছে যার প্রেক্ষিতে তুই কথাগুলো বললি? একটা সেকেন্ড ভাই, কোনো প্রমাণ আছে? বলে না, এখন বলে না, এখন বলে না, তাই বলতেছিস? এখন বলে না। আমি আসার পর ফোনটা যখন ভাঙছি তখন বলছি। ওর ফোন ভেঙেছিলাম। গায়ে হাত তুলেছিলি কি কারণে? ও নিজের সম্পর্কে খারাপ বলতে জন্য। নিজের সম্বন্ধে খারাপ বলতো সেই কারণে? হ্যাঁ। আর আমি সেটা মানতে পারতাম না। ওরে বলতাম যে তুমি কখনো এই জিনিসটা বলবা না যে তুমি নিজে খারাপ। কি ধরনের মার ছিল এটা? আমি তোমাকে জিজ্ঞেস করিনি কি ধরনের মারতি। এত কিছু বলতিস সেটাও শুনি, কি ধরনের মারতি? মারার তো ধরন থাকে, কেমন শুনি একটু। এমনি চর দিতাম, এই তো। আর কি কি করেছিস? এখন তো ফোনে আছে, সবই তো শুনে নেব। সমস্যা নেই। চড় মারতি আর ঘুষি মারতি, লাথি দিতি? হ্যাঁ, 2 দিন মারিছি আমি। চড়, লাথি, ঘুষি সবই মারতি, তার মানে পরিপূর্ণ মারধর আর কি। আর এটা বলতি কেন? যেহেতু সে নিজের সম্বন্ধে খারাপ বলে, তাই? জি। ঢং করার জায়গা পাস না? না, কোন দোষের কারণে তো মারছিস সে কথা তো বলতে সাহস পাচ্ছিস না, যেহেতু সে ফোনে আছে। অবশ্যই সে ওই জর্ডান, ওই কেরালা সেই ছেলেটার সাথে কথা বলতেছে, যে সে কখনোই ফোন দেয়নি। ওই ছেলে 2-1 ফোন দিয়েছে, যে কারণে কথা হয়েছে, বাট পরবর্তীতে ওই কমিউনিকেশন থাকেনি, সেটা তো বলতেছে। হ্যাঁ, ছিল। আর তুই বললি যে 2বার তুই গায়ে হাত তুলেছিস, 2বার যে গায়ে হাত তোলার কারণ সেটা হচ্ছে যে ও নিজেকে খারাপ বলতো, তাই? হ্যাঁ। তো কি কোন সলিড রিজন কি তুই দিতে পারলি? সলিড রিজন হচ্ছে ও কথা বলতে বেশি, আমার কাছে অনেক স্ক্রিনশট আছে সেগুলো। না না, এখন তো অন্য কথাতে যাচ্ছিস। এতক্ষণ বলছিলি যে সে নিজেকে খারাপ বলতো, তাই মারতো। জি, সেটা আমি মানতে পারতাম। এটা তো বেশি আবেগের কারণে। এটাও আবেগ। হ্যাঁ, এটাকে নটাঙ্কি বলে। ছেলেদের এসব নটাঙ্কি থাকতে নাই। নটাঙ্কি বুঝিস তো? জি। হ্যাঁ, এসব ড্রামাটিক অ্যাপ্রোচ যারা পুরুষ, বাঘ, রোয়ার, এদের থাকতে নাই। নটাঙ্কি করতি তুই। ওকে কেন খারাপ বললো তার জন্য চড় মারলি। এবার এটা চড় মারলি ঠিক আছে, থাপড় মারলি, লাথি দিলে, এগুলো কি সম্ভব? ও কেন খারাপ বললো এটার জন্য? ও নিজেকে কেন খারাপ বললো? এটা তো অভিমান, রাইট? এটা তো রাগ না। কেন তুমি নিজেকে খারাপ বলবা? তুমি আমার জান, এই তো বিষয়। হ্যাঁ, তো অভিমানে কেউ কাউকে লাথি মারেনি। হ্যাঁ, এইভাবে হয়তো না। ও যখন ফোন দিত, কথাটা আমার কথা ঠিক। অস্বীকার কর। একজন মানুষ নিজেকে খারাপ বলতেছে, মানে তোর ভালোবাসার মানুষ তাকে খারাপ বলতেছে, তাই তোর কষ্ট হচ্ছে, তাই তো? এটাকে রাগ বলে, এটাকে বলে অভিমান। কেন তুমি খারাপ বলবো? তুমি তো ভালো, তুমি তো আমার কলিজার টুকরা, এই তো। এইটা থেকে কি কেউ লাথি ঘুষি মারে নাকি? হ্যাঁ, আমি ভুল করছি। যে ভুল করার কারণে এখন তোর জায়গাতে আছে। ঠিক আছে, আর কোনো কিছু যোগ করতে চাও তুমি? হ্যালো, ভালো ভালো, তুমি অনেক ভালো, তুমি বলতে চাও না, ঠিক আছে। বাট আমাদের দায়িত্ব, এই শোনো ভাই, আমাদের দায়িত্ব বোথ পার্ট, যারা এইসব প্রোগ্রামে আসে তাদের সাথে কথা বলা, কমিউনিকেট করা। যেহেতু তুমি পারমিট করনি, তাই তোমার কথা আমরা ওভারঅল ফোনে নিইনি। তোমার কথা কানে শুনছি আর আমি কথা বলছি আমার মাইক্রোফোনে। বাট যে সিচুয়েশনের বর্ণনা সে দিয়েছে, আরেকটা কথা আমি তোমার সাথে জানতে চাই, যদি তুমি উত্তর দাও। এই ছেলে বলছিল তোমার যে প্রিভিয়াস রিলেশনশিপ ছিল, তুমি এক সন্তানের মা, বৈবাহিক সম্পর্কে আছো, এই ছেলেটার সাথে যখন কমিউনিকেশন করতা, তোমার উচিত ছিল বিগিনিং এই কথাটা ক্লিয়ার করে দেওয়া। সম্পর্কটাকে গভীর করার পর যখন ছেলেটা আর বের হতে পারছে না তোমার সম্পর্ক থেকে, তখন গিয়ে এই কথাটা বলছো। এটা তোমার কাছে কি সঠিক মনে হয়েছে? তাহলে বলো। ফার্স্ট টাইমে লঞ্চে যখন দেখা হয় তখনই। ফার্স্ট টাইমে লঞ্চে দেখার কথা তো তুই বললি যখন সম্পর্ক গভীর হয়ে গেছে, তাই? আমি প্রেমে পড়ছি। এবং একটা সেকেন্ড, একটা প্লিজ তুমি একটু লাইনে থাকো তো। তুই এটা বলেছিলি যে ডেকে যখন দেখা হয় তখন বলছিলি যে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল, মেয়েটা বলেছিল যে তুমি তো আমাকে ছেড়ে চলে যাবা, সেই কারণে বলিনি। হ্যাঁ, আসলে কি এই কথা বলেছিলে তুমি? তোমাকে জিজ্ঞেস করছি। না 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 না, আমি কথাটা কোয়েশ্চেনটা করি ও কি বলেছে। আমি ওকে বলছিলাম যে এই যে ও বিয়ে শাদী করছে, একজনের সাথে বিয়ে ছিল, ও মনে হয় প্রবাসী ছিল, তোমার পূর্বতন স্বামী।
এক বাচ্চা আছে তার, এই যে ব্যাপারটা, সেই ঘটনাটা তোকে বলেনি আগে এই কারণে, ওটা এর ভাষ্য যে আগে বলেনি, আগে বললে আমাকে 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 হারাতো সেজন্য বলেনি, তাই তো বললি আমাকে। কথাটা কি সত্যি? এমন বলেছিলে তুমি তাকে ওই ডেকে? তাহলে এই জিনিসটা কি তোমার কাছে কি সঠিক মনে হয়, এই কাজটা যদি কেউ করে কারোর সাথে? আমাকে শুধু এই প্রশ্নের উত্তরটা দাও, আমার প্রশ্নের উত্তরটা দাও, আর কিচ্ছু না, শুধু একটু জানতে চাই। যদি তুমি জেনেই থাকো, বুঝেই থাকো, তুমি মানলে, কিন্তু এখন আমার সাথে ফোনে মানলে, তোমার কথা যাচ্ছে না কিন্তু মাইক্রোফোনে, আমার কথা যাচ্ছে শুধু, তুমি আমার কাছে ফোনে মানলে। না 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 না, তুমি আমার সাথে ফোনে কিন্তু অ্যাকনলেজ করলে ভাই, তুমি আমার সাথে ফোনে অ্যাকনলেজ করলে যে হ্যাঁ আমি বলেছি যে তোমাকে যদি আমি, হ্যাঁ তুমি বলেছো হয়তো, হ্যাঁ অফকোর্স ফার্স্ট টাইমে বলেছো, বাট তুমি বলেছো যে তোমাকে যদি আগে বলতাম তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকতো না, তাই একটু পরে বললাম, ঠিক কিনা? এটাই তো। কিন্তু অনেক কান্না করছিল দিন, এবং কান্নাকাটি করে সেই কথা বলেছিল, ঠিক কিনা? আর তোমার কি মনে হয় না যে এই জিনিসটা একটা মানুষকে দুর্বল করে ফেলতে পারে, তখন তার জন্য ফিরে যাওয়া অনেক কষ্টকর হতে পারে? এটা কি ভাবা উচিত ছিল না? কি মনে হয় তোমার এই কথা? আমি এখন ওরে কোনো দোষ আমি শুধু এই জিনিসটা জানতে চাই, কি মনে হয় বলো তো, এজ এ হিউম্যান বিং, দোষ না ঠিক না এটা বলো তো? না এটা অপরাধ কিনা আমি শুধু সেটা জানতে চাই বাবজান, বলো তো এটা কি অপরাধ নাকি অপরাধ না? অফকোর্স অপরাধ, তোমার জন্য গোটা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে না, ডেফিনেটলি অপরাধ। তুমি বৈবাহিক সম্পর্কে আছো, একটা বাচ্চা আছে তোমার, তুমি এই কথাটা বলতেছো না যাতে করে এটা বললে সে ছুটে চলে যাবে, তাই তুমি তাকে ইমপ্রেস করে ফেলতেছো, পরে বলতেছো তোমাকে বলিনি কারণ তুমি আমার কাছ থেকে চলে যাবে, তাই এই জিনিসটা গোপন করাটা ডেফিনেটলি অপরাধ। তুমি কিভাবে আমাকে কোন শিক্ষা দিচ্ছ এই বয়সে? গোটা পৃথিবী শুনবে আমার কথা শুনতেছ, তোমার কথা না শুনলেও তুমি কি এখনো মানতেছো না এটা অপরাধ? ডেফিনেটলি অপরাধ সত্য গোপন করাটা। কখন বলছো? পানি বেশ কিছু দূর গড়িয়ে আসার পর? আরে বাবা তাই তো, বাবা তাই তো, কিন্তু তোমার উচিত ছিল না, তোমার উচিত ছিল না যে হারিয়ে যাওয়ার কারণে তোমাকে বলতে পারিনি, উচিত ছিল না আগে বলা? সেই সম্পর্কটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়াটা কি উচিত ছিল? যাই হোক, তোমাদের সিদ্ধান্ত তোমার, বাট আমার কাছে মনে হয় তুই চাচ্ছিস বা সে আসবে কি আসবে না নিতান্তই তোর এবং তার ব্যাপার, বাট এটা দুঃখজনক বাবজান। আমি তোমাকে এখনো বলতেছি অবশ্যই উচিত ছিল, যখনই দেখতেছো যে ছেলেটি তোমার প্রতি দুর্বল হচ্ছে, তখন উচিত ছিল তোমাকে জানিয়ে দেওয়া যে দেখো আমার একটা এরকম পাস্ট আছে। এটা কিন্তু দোষের না, কারোর সাথে সেপারেটেড হওয়া দোষের না, উচিত ছিল জানিয়ে দেওয়া, এটা জানিয়ে দেওয়া উচিত ছিল। চাচ্ছি যে কোনো মূল্য ফিরে আসুক, যে কোনো ভাবে। আমি সবকিছুর জন্য সবার কাছে আজকে ক্ষমা চাচ্ছি, যদি আমি ভুল করেছি। অনুষ্ঠান শেষ করছি আমি, তোমার তরফ থেকে তোমার ভাবনাটা কি জানি না, বারবার ক্ষমা চাচ্ছে, ফিরে আসতে চাও, তোমার জন্য কান্নাকাটি সব চলতেছে, তোমার ভাষ্য কি একটু শুনি তো, কানে যদি বলো আমি শোনাই দেব। মানে ওই যে ক্ষমা চাচ্ছে সবার কাছে, বারবার বলতেছে যে আমি আমার বাচ্চাকে, আমার বউকে ফিরে পেতে চাই, ফিরে আসুক, হবে না এরকম। তোমার ভাষ্যটা সে না না আচ্ছা যদি তোমার কাছে যাই, ওকে ডান, হ্যাঁ এটা বলার একদম রাইট আছে, ওর ভাষ্যটা তোকে শোনায় দিই, কানে কানে বলবো নাকি প্রোগ্রামে বলবো? বাইরে বলি তাহলে। সমস্যা কার সাথে? তোর সাথে তার? যাবি কার কাছে? তার কাছে। এন আসছিস কেন তাইলে? আমি হাজারবার তার কাছে সরি বলছি, তাতে কাম হয়নি, তাই এন আসছিস? কিভাবে গেছিস? আমি ওরে অনেক কথা বলতে জিজ্ঞেস করি, আমি ওরে অনেক কথা বলতে চাইছি, কখনো আমার কথা শুনতে চাইনি। শুনতে চাওনি বলছে তো কি করবে, তাই এর জন্য আসছে এনে। এনে আসলে তোর কি মনে হয় যে কাম হয়ে যাবে? আমি ভুল করেছি, সেই ভুলটার জন্য ক্ষমা চাচ্ছি, যে হ্যাঁ গায়ে হাত তুলছে সেটা ভুল করেছে, কিন্তু ভালোবাসার জায়গা থেকে কম নেই। তুমি এই কথাগুলো শুনতে পাচ্ছ? ওর কথাগুলো শুনতে পাচ্ছ কিনা আমি সেটা জানতে চাচ্ছি ভাই। আচ্ছা, ও বলতেছে যে যা করেছি মারধর করা এটা অন্যায়, এটা পাপ, এটা ভুল হয়েছে। আচ্ছা জিজ্ঞেস করতে বলো, কি জিজ্ঞেস করো বলো।
আচ্ছা থামো, তুমি লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো, কয়েকটা প্রসঙ্গ আসছে। জি শালা আমি তো পাখি ভাইয়ের মতো হয়ে গেলাম শালা, সম্পর্ক ম্যাচ আপ করতেছে। এনিওয়ে যদি তারাও ভালো থাকে তারা, এনিওয়ে প্রোগ্রাম তো শেষের টাইম পার হয়ে গেল। থামো 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 থামো, শেষ করি। তোমার কোয়েশ্চেনটা তো আগে করি ভাই, তুমি আসো অনেক রাগী টাইপের মেয়ে। আচ্ছা রাগী নাকি মেয়ে খুব? ওরে বাপরে, আমার তো কান টান মাথাটা তো একদম গরম করে দিয়েছে। আমি তো একটাই প্রোগ্রাম শেষ করে 10 মিনিট পার হয়ে গেল, হাসতেছে আবার পুক করে। যাই হোক, ভুলেই তো গেলাম কি কি বল। আচ্ছা শোন, ওর কোয়েশ্চেন হচ্ছে বিয়ে হওয়া কতদিন হলো? আননেসারি বকনা বকবি না, প্রেমে ভালোবাসা এইসব বাদ দে। ডিসেম্বরে আরে বেটা সময় বল, ওজন করে 4 মাস না 5 মাস? বিয়ে হয়েছে 1 বছর ওভার হয়ে গেছে। আচ্ছা 1 বছরে কিছু দিতে পারছিস তারে? এখন আমি মিথ্যা বলিস না, কানে না, আছে ভাই, ওরকম কিছুই দিতে পারিসনি। হ্যাঁ, শুধু বাথরুমের পানি খাইছিস সৌদি আরবে, আর এই সেই করে আসছস, এই তো গল্প তোর। ওর জন্য জান দেওয়া টাইপের, কিন্তু করতে তো পারিসনি কিছু। করতে যায় এই আইসা বাংলাদেশের আইসা কাজ নাকানকে বাদ করছি। দে, এখন পর্যন্ত কিছু করতে পারিসনি হ্যাঁ। বউ বাচ্চার জন্য, রাইট? করতে যে পারা বলতে যা বুঝায়, তুই ছেলে না মেয়েকে নাকি মাঝখানে? ছেলে তো, ছেলের দায়িত্বে যে ভরণ পোষণ দায়িত্ব অমুক সমক, এগুলো কিছু করেছস? অবশ্যই যে কয়দিন ছিল সেই কয়দিন ওইভাবে পড়াইতে পারি নাকি, খাওয়াইতে পারছি, মানে সিগনিফিকেন্ট উল্লেখ করার মতো? কিন্তু আচ্ছা তুই তো বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম যে এক্সপেকটেশন গুলো, দেখা যাচ্ছে খাট কিনা বা অমুক কিনা, তো এসব এক্সপেকটেশন গুলো তো ওইভাবে ফুলফিল করতে পারিসনি, রাইট? এটা তো সত্য এটা কথা। সত্যি কথা। তো হ্যাঁ বল বেটা, ও তো আগুন আছে আমার কাছে ফোনে, তুই তো পারবি না কুলাইতের সাথে। এর কাছে তো কবে ধরা খেয়ে বসে আছিস তুই? তুই তো ফোনে পাচ্ছি, আমি কানে তো সব শুনতেছি। পারিসনি, পারছিস না পারিসনি? না পারিনি। আচ্ছা, তোর কাছে আসবে যে, হুম। তো তোর যে অবস্থা দেখতেছি, এরকম টেনশন আর 2-5 দিন থাকলে তো বেটা তোর নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। কোন ভরসে আসবে? এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। আর আচ্ছা, আমি তো এখন কাজ করতেছি। হ্যাঁ, তুমি কি আসো নি ফোনে? ফোনে আছো? কেটে গেছে না কি হয়েছে দেখ? ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো দেখ, তোর সম্পর্ক শেষ হয়ে গেল, একটু একটু করে জোড়া লাগতে গিয়ে প্যাঁচ লাগলো। যা, বিদায় নিচ্ছি আমি তাহলে। হয়ে গেছিল প্রায়, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, আগালাম। বিদায় নিচ্ছি অনুষ্ঠানের শেষ দিকে। কতজন আছে এখন? কত? 800 681 না, ওখানে আমাদের মেন ইসে 879 873 লাইনে আসছি। দেখ তো, ফোন দিয়ে দেখ। আচ্ছা, ভবিষ্যতে কি করবি যেটার কারণে সে তোর কাছে ফিরে আসতে পারে? আমি ওরে খাওয়াতে পড়াতে পারবো। যাই হোক, ওর যে লাস্ট কোয়েশ্চেনটা ছিল, ওই ফার্স্ট কোয়েশ্চেন তো ওইটা, হ্যাঁ। যে তুই আসলে সিগনিফিকেন্ট কিছু 1 বছরে করতে পারিসনি। তুমি কি আসো ফোনে? হ্যালো, কি রে, আছে কি দেখতো? হ্যাঁ, পিক করছে। হ্যালো হ্যালো, তোর অনুষ্ঠান হ্যালো হ্যালো, নেটের প্রবলেম সম্ভবত। ও তো ফোন ধরছে, তাই না? আচ্ছা, একবার ট্রাই কর। তো অনুষ্ঠান তো পার হয়ে গেল অনেক সময়। এ কি তোর ব্যালেন্স শেষ? তুই নেটে ফোন দিচ্ছিস? হ্যালো মিরওয়েল গুরু একটা কমেন্ট আমাদের সামনে আসলো, খুব কি কর? সুন্দর। হ্যালো, বলবো? বল। খুব সুন্দর একটা কমেন্ট আসলো এমডি নোমান বিন মঞ্জুর। উনি বলছে একজন স্বামী একজন স্ত্রীর গায়ে হাত তুলতেই পারে, এতে সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই। হ্যালো, এটা একটা কথা হলো? কি? কথা আসছে না। মানে কি নেটের সমস্যা? ও তো ফোন ধরতেছে বারবার। আমাদের অফিসিয়াল ফোনটা কি বাইরে? এখানে আছে বাইরে। এনিওয়ে, দেখ তোর কপাল পোড়া। হ্যালো, আচ্ছা, অনুষ্ঠান শেষ করছি। আমার কাছে একটা মিনিট কাট আছে। মিনিট কার্ড ঢুকাবি, এই করবি, ভোর হয়ে যাবে, আমার বাসা যাওয়া লাগবে। এনিওয়ে, ওর যেটা ভাষ্য, সেটা তো প্রথম ভাষ্য ক্লিয়ার, তুই সিগনিফিকেন্ট কিছু করতে পারিসনি সংসারের জন্য। জি। এটা তো সত্য। শুধু ভালোবাসি প্রেম দিয়ে জীবন চলে না বেটা। বাস্তবতায় মেয়েদের পরিবারের যা যা করা লাগে সেগুলো করতে হয়, সেটা পরিপূর্ণভাবে করতে পারিসনি। এটা হচ্ছে প্রথম কোশ্চেন ছিল। দ্বিতীয় কোশ্চেন, তোর কাছে যাবা ফিরে আসবে, কিসের ভরসায় ফিরে আসবে?
কিসের প্রেক্ষিতে আশা করবে যে এবার সুরে বাঁশি বাজবে, এবার জীবনটাকে তুই ঠিক করতে পারবি? আচ্ছা। উত্তর দে। উত্তরটা হচ্ছে আমি বাংলাদেশে আসার পরে কিছুটা দিন কাজ ওসব করেছি। গল্প মারা বাদ দে। যে কাজ সে টাকা পাইনি, কিন্তু এখন যে কাজ করতেছি পার্মানেন্টলি কোনো একটা জব করতেছি, হ্যাঁ। তো সেখান থেকে মাসে আমার টাকা আসতেছে। কত করে আসে? 15-16 হাজার টাকা আসে আপাতত। এটা দিয়ে কি সম্ভব কভার করা? ইনশাল্লাহ ছোট যদি ওভার টাইম করা লাগে, অন্য কিছু করা লাগে, গায়ে গতরে রাত বিরাতে মুখে মাপলাল জড়ায় কাজ করা লাগে, করবি, তাই তো? অবশ্যই। ওদের ভরণ পোষণ বা ওদের এক্সপেকটেশনে সবটাই- কোথাও কোনো কমতি করবি না। এটা কি সম্ভব তোর দ্বারা আসলে? হ্যাঁ হুম? অবশ্যই। যদি তা না পারিস, সেজন্য যদি মেয়েটা চলে যায়, মেয়েটা তো অবশ্যই অধিকার আছে চলে যাওয়ার। কারণ ধর্মেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিচ্ছেন যে তোমার স্বামী যদি জালিম হয়, অত্যাচারিত হয়, সে যদি অক্ষম হয়, তাহলে তোমরা যেভাবে ভালোবেসে একসাথে আছো সেভাবে ভালোবেসে আলাদা হয়ে যাও। বুঝছস না বুঝিসনি? বুঝছি। তো সেজন্য তারপরে পড়ে থাকবে? না এটা ভাবার তো অনেক এক বছরে ভবিষ্যতে যে করবে, কিসের কিসের ভিত্তিতে করবে, সেটা আমি জানতে চাই। সো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ একটু কথা বলো। আমি প্রশ্নের উত্তর পেয়ে পাইছি। ফার্স্ট প্রশ্নের উত্তর হচ্ছে সে স্বীকার করেছে। তুমি আছো ফোনে, রাইট? প্রথম উত্তরে সে বলেছে যে হ্যাঁ আমি তেমন কিছু সিগনিফিকেন্টলি করতে পারিনি আমার 1 বছর বৈবাহিক সম্পর্ক থাকাকালীন সময়ে, কারণ আমি যেখানে কাজ করতাম ঠিকভাবে পেইড হতাম না, এই সে বিভিন্ন প্রবলেমের কথা সে বলছে। এবং আমি তাকে একটা রেফারেন্স দিয়েছি আমাদের ধর্মের, যে তোমার স্বামী যদি অত্যাচারী হয়, নপুংসক হয়, অক্ষম হয়, তাহলে বলা আছে ধর্মে যেভাবে তোমরা ভালোবেসে একসাথে আছো সেভাবে ভালোবেসে আলাদা হয়ে যাও। সো তোমার অধিকার আছে তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার, যদি তোমার ভরণ পোষণ প্রপারলি ম্যানেজ না হয়। তো সে তার প্রেক্ষিতে বলতেছে আমি যে এখন যে কাজটা করতেছি ইটস এ পার্মানেন্ট জব, অলরেডি 15-16 হাজার টাকা আমি পেইড হচ্ছি, প্রয়োজনে কি বললি জানো, ওভারটাইম করে ওভারটাইম করবি। পাবো। কোথায় করবি? ওইখানে ওভারটাইম করা যায়। আচ্ছা, বেশ- ওভার টাইম করবি, এই করবি, সেই করে যতটুকু তাদের নিড সেটা তুই ফুলফিল করবি। এটা হচ্ছে তার অবশ্যই। ভাষ্য। বিনিময়ে সে তার বউ আর বাচ্চাকে ফিরে পেতে চায়। এখন এই কল, এই সিদ্ধান্ত এক্স্যাক্টলি সে তার এবং তোমার। তো তোমরা দুইজন দুইজনের সাথে কথা বলো, যদি পারো একসাথে ভালো থাকো, অথবা একসাথে তোমরা ভালোবেসে ভালোভাবে আলাদা হয়ে যাও, যাতে করে দুইজনের কষ্টের কারণ না হয়। হুম হুম এখানে কিন্তু তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। আমি আবারও বলছি, তোমার নাম আমি শেষ করি বলো। না, সেটা তো এখন প্রকাশ হয়ে গেছে সব। যে বলতেছে অভিমানের কারণে, আবেগের কারণে গায়ে হাত তুলছে, যেটার কোনো যৌক্তিক অধিকার তার নাই, স্বীকার করছে। ভরণ পোষণের ক্ষেত্রে বলছে যে আমি চেষ্টা করেছি, কিন্তু যতটুকু করার কথা ছিল ততটুকু পারিনি, যে আমি এভাবে পেইড হতাম না, সেটা তো স্বীকার করেছে। আরেকটা জিনিস বলেছে যে ওই যে ও নিজেকে ছোট করে তার জন্য করেছি। এটা তো বেকুবি বলে, এটাকে আবেগ বলে, আর বেকুবি বলে, আর ফালতামি বলে, নটানকি বলে। সো কে তোমাকে বলেছে যে আমরা তোমাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, তোমাকে অপরাধী বানিয়েছি? তোমার কাছে জানার জন্য আমরা ফোন দিয়েছি। কারণ না, সেটা তো তারও কথা। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, তোমার নাম, ঠিকানা এবং তোমার ডিটেলস কোনো প্রসঙ্গ সে সামনে নিয়ে আসেনি। তোমাকে বিতর্কিত করা, তুমি কথা শেষ করে অন্য প্রসঙ্গে চলে যাও না, তাহলে বিতর্ক বাড়বে। সে তোমাকে বিতর্কিত করার জন্য এখানে আসেনি, সে তোমাকে ফিরে পাওয়ার আশাতে এখানে আসছে। আর আমি ফিরিয়ে পাওয়ার জন্য কোনো ব্যক্তি না, তোমাকে ফিরিয়ে পেতে সাহায্য করব। দুইজনের কথাগুলো শুনলাম, পাশাপাশি সেটা জানলাম যে তুমি যৌক্তিক কারণে এখান থেকে চলে এসেছো, যেহেতু তোমার ভরণ পোষণ বা বাকি যে এক্সপেকটেশন গুলো সেটা ফুলফিল হওয়া উচিত, ফুলফিল হচ্ছে না। ও বলতেছে যে আমার পক্ষে এখন পসিবল, যেহেতু একটা পার্মানেন্ট জব আমি করতেছি এবং ওভার টাইম করে আমি চেষ্টা করব তাদের এক্সপেকটেশন মিট করার। এখন তুমি আসবে কিনা আর সে যাবে কিনা, এটা কাদের সিদ্ধান্ত? তোমাদের সিদ্ধান্ত। এন আমি কে? এখন কি বলতে বললা বলো, বলে দিচ্ছি। আর এখানে আসার কারণ, 1000বার ফোন দিয়ে ওকে পাচ্ছি না,
এই তুই কি আমাকে দিয়ে আসছিস নাকি, যে ম্যাচ মেকার পাকি ভাই মনে করছিস নাকি, যে সম্পর্ক লাগাই ই করে জোড়া লাগাই দেবো? হ্যাঁ না না হ্যাঁ না। কিসের জন্য আসছিস তাহলে? ও ফোন ধরতেছে না, দুঃখের কথা বলে যদি কোনো কারণে শুনে দুর্বল হয়ে তোর কাছে আসে তাই? হ্যাঁ হ্যাঁ, নাকি অন্য কোনো ধান্দা আছে? অন্য কোনো ব্যাপার না। আচ্ছা, এইটা তো শুনছে যে প্রোগ্রামে এসে তোমার নামও বলতেছে না, ঠিকানাও বলতেছে না, কোন জায়গা থেকে কোন ঘাট থেকে কোথায় উঠছিলে সেটাও বলতেছে না। বলছে তোমাকে বিতর্কিত করার উদ্দেশ্য না, বাট গল্পটা যদি কোনো কারণে কানে তোমার যায় এবং তুমি যদি একটু দুর্বল হও তাহলে তুমি ওর কাছে ফিরে আসবে, এই আশাতে আসছে। বুঝছো কি বুঝনি আমার কথাটা? লাস্ট কোয়েশ্চেন কি ছিল? এই লাস্ট কোয়েশ্চেন কি ছিল? আচ্ছা বুঝলাম বাবা, লাস্ট কোয়েশ্চেন কি ছিল বললা? যে কবে থেকে করবে না কি বললা? সেটা তো হয়ে গেছে আগে, ওটা তো বলেনি, ওটা বলেনি কি আছে। হ্যাঁ কিছু বলেছে শুধু, ওই যে 2-3 জন ছেলের কথা, যে কেরালার কোন, হ্যাঁ ওটা তো ক্লিয়ার করেছো তুমি, ওটা ক্লিয়ার করেছো তুমি, আর কোনো কিছু বলেনি। এখন তুমি বলো, আর একটা লাস্ট কোয়েশ্চেন করলা যে কবে থেকে এই যে কাজ, টাকা পয়সা এগুলো সব ঠিকঠাক করবে, এটা কবে থেকে, এটা জানতে চাইছো না কি বললা লাস্ট? হ্যাঁ, এই কবে থেকে তুই করবি নাকি ওই টাকা মাস থেকে পাচ্ছিস আসলে এখন? আমি এই মাস থেকে করে রাখতে পারবো ঠিক মতন করে। টাকা পাস নাকি পাস না এখন? হ্যাঁ টাকা পাচ্ছি, কত করে পাস মাসে? যে 16,000 টাকা আমার স্যালারি, আর মানে এমনি বেসিক টিপস নিয়ে প্রায় 17-18 টাকা। 17-18 টাকা পাস? হ্যাঁ, কিভাবে এটা প্রমাণ পাওয়া যায় তুই মাসে 17-18 টাকা পাস? স্যালারি শিট দেখালে হয়তো হবে। স্যালারি শিট ওই কোম্পানির? হ্যাঁ। কিভাবে দেখাবি? ও দেখতে চাইলে আমি দেখাতে পারবো। দেখা। এখন তো সাথে নাই। আচ্ছা টাকা দেখিয়ে নিস। এই যে এই কথা বললো, আমি তো এই টাইপের পাখি ভাই টাইপের, ও বললো যে ও যদি দেখতে চায় আমি স্যালারি শিট দেখাতে পারবো, 17-18 টাকা সব পাই, বকশিস বা টিপস সহ। ও নিজেও প্রমাণিত যে আমি না না এত গল্প ঋণ ছিলাম, সেই ঋণটাও দিয়ে দিয়েছি ওর সামনে। ঋণ শোধ করে দিয়েছিস? হ্যাঁ। ও জানে? 20,000 টাকার একটা ঋণ ছিলাম, সেটা তো 1.5 মাসে আমি শোধ করে ও জানে? হ্যাঁ ও জানে। ও জানে বলে 20,000 টাকা ঋণ শোধ করছে, আর 17-18 টাকা নাকি পাই সব মিলায়। আরে ভাই তুই আমাকে মারিস না, কোথায় শোধ করছিস ঋণ? ও জানে বললি কেন? টিভি কেনার টাকা, তারপর টিভি কেনার টাকা শোধ দিয়ে দিয়েছে, আর কি করছিস? তারপর ঘর যে 7,000 টাকা ছিল ঘর ভাড়া, এই টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঘর ভাড়া? হ্যাঁ ঘর ভাড়ার টাকা তো ও দিয়ে আসছে। আমি যেটা দিছি 7,000, আর টিভির টাকা তো 5,000 ও দিছে। 13,000 আমি দিছি কিনা সেটা জিজ্ঞেস কর। 13,000 নাকি ও দিছে? বাড়িতে কত টাকা দিয়েছিস? বাড়ি ভাড়াতে? বাড়ি ভাড়াতে 7,000 টাকা। থাম না রে ভাই, 7,000। আমি তো আরেক জায়গাতে ব্যস্ত আছি কেস নিয়ে। হ্যাঁ 7,000। 7,000 দিয়েছিস বাড়ি ভাড়া, আর টিভিতে দিয়েছিস 13,000। হ্যাঁ। টিভিতে 13,000 আর বাড়িতে 7,000। না তোমার দেওয়ার পরে তো টাকাটা দেওয়ার প্রয়োজন ছিল তাই দিয়েছে। এবার কি কনভিন্স তুমি না কনভিন্স না, বুঝছো না বুঝনি? এটা কি মিথ্যা নাকি জিজ্ঞেস কর? এটা সত্যি। আচ্ছা প্রমাণ লাগলে ওর কাছ থেকে নিয়ে নিস ভাই। ও বললো যে টিভির যে 13,000 বাকি ছিল সেটা দিয়েছি, বাড়ি ভাড়া যে কত বাকি ছিল? 7। হ্যাঁ কি রে কি? সেটা তো ফার্স্ট টাইমে ও 13,000 প্রমাণ কবে চাচ্ছে, দিয়েছিস? সে প্রমাণ চাচ্ছে, সেই প্রমাণ। আরে ভাই 20,000 ঋণ শোধ করছিস কবে? আর 1 মাস আগে। 1 মাস আগে 1.5 শোধ মাস আগে। করছিস? হ্যাঁ 1.5 মাস আগে। 1 মাস হবে। 1 মাস ধরে তো সব শোধ করলি, তোর কাছে গেলি না কেন? ফোন ধরে না তাই? হ্যাঁ ও তো আসতেই চাচ্ছে না। আচ্ছা ফোন ধরে না তাই যায়নি তোর কাছে। আচ্ছা এনিওয়ে এখন ঘটনা হচ্ছে যে বলছে 17-18 টাকা টিপস সব সহ পাই, ওই স্যালারি অ্যাকাউন্ট, কোম্পানির ডিটেলস, কোম্পানির ডকুমেন্ট, এভরিথিং তোমার কাছে পাঠায় দিবে। তোমার বক্তব্য? আচ্ছা পাঠায় তারপর দেখবে ও। বুঝছস না বুঝিস নি কথা? তাই ও যদি সবকিছু ক্লিয়ারলি জানাতে পারে, সবকিছু কনফার্ম করতে পারে, তখন কি সম্ভাবনা ফিরে আসার? আমাকে বাড়ি যেতে দে ভাই, একটু বল, আমি একটু তো শুনতেই পারি এতক্ষণ ধরে কথা বলতে। আর তুই আমাকে একটু বল, তোদের মধ্যে পাখি ভাই এতক্ষণ ধরে কথা বললো, পাখি ভাই হয়ে এতটুকু বল যদি সবকিছু। আচ্ছা আচরণ কালচার যদি ও ঠিক করে, রাত দিন বলতেছে, আর সাথে যদি টাকাটা ইনশিওর করে, তাহলে কি করবি তুই? যাবি? এই তো বললো এই কথাটা, তুই ওকে কানে কানে বলে দে যে ফোন দিলাম আরে এই মাইক্রোফোন ওপেন করলাম কিন্তু তোর পারমিশন নেই, এবার দোষ দিস না আমারে। এই যে স্পিকার দিলাম ভাই, দোষ দিস না, থাম লাইনে থাক। এই যে তোর পারমিশন, এই স্পিকার দে। হ্যাঁ বল। এই যে মাইক্রোফোন কিন্তু এবার তোর পারমিশন নিয়ে অন এয়ারে দিলাম। ফার্স্ট বল কি? আমাকে বলতে হবে কেন? তুই ডিসিশন নিলি কি সেটা তুই বলবি, আমি কি বলার কে? আচ্ছা উনি যদি ভালোভাবে ইনকাম করে, ভালোভাবে চলে, ভালোভাবে সবকিছু করে, তাহলে আমি ফিরে যাবো। আর যদি না হয় তাহলে কখনোই আমি ওনার কাছে ফিরে যাবো না। তোর সাথে আপাতত আল্লাহ হাফেজ, অনেক ভালো থাকিস, অনেক দোয়া তোর জন্য বাবজান।
তুই আমার বয়স অনেক ছোট হবে, এজন্য তুই তুই করে সম্বোধন করছি, বোনের মতো করে দেখতেছি। এবং তোরা পরস্পর Thank you পরামর্শটা দেওয়ার জন্য। তোরা আমি পরস্পরের, নিজেই তবে হ্যাঁ সময় দিয়েছি। এই সিদ্ধান্ত এক্স্যাক্টলি তোদের। তোরা পরস্পরের কাছে থাকবি নাকি দূরে সরে যাবে একান্তই তোদের সিদ্ধান্ত। বাট আমাদের মনে হচ্ছিল যে দুইজনের কথা বলা উচিত, জানা উচিত, যেহেতু তুই নিজেই বললি যে হ্যাঁ আমারও সে আইনসম্মতভাবে এখনো স্বামী, সেই কারণে আমরা জানলাম। তুই লাস্ট অফ অল যেটা বললি, এই যে অত্যাচার করে, মারধর করে, সন্দেহ করে এবং ভরণ পোষণটা পারফেক্ট ভাবে করা, সেটা যদি সে এনশিওর করে তাহলে তুই তার কাছে ফিরে আসতে চাস। আর তুই যদি এটা করতে পারিস তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসিস, এমনটাই সে আশা করে। বাকি সিদ্ধান্ত একান্তই তোদের। তোকে অনেক কৃতজ্ঞতা, আমাদের সাথে ছিলি এবং যত্ন করে আমাদের সাথে এতক্ষণ ধরে সময় দিয়েছিস। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা আর অনেক দোয়া স্পেশালি তোর জন্য এবং স্পেশালি তোর বাচ্চার জন্য। জীবনটা অনেক বড় করে বাঁচ, অনেক প্রার্থনা, যেহেতু বোন হিসাবে তোকে ডেকে ডাকলাম, তাই তোর জন্য অনেক দোয়া থাকলো যে অনেক অনেক ভালো লাগা, প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর তোর জীবন শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। কিছু বলার আছে তোর ভাইকে? না, দোয়া করবেন। অনেক থ্রেট করলি, গরম গরম কথা বললি, অ্যাটলিস্ট ভালোবাসা বল। এর চেয়ে আর ভালোভাবে করতে পারি না ভাই। আরে বেটা আমারে ক, তুই তো গোটা দুনিয়া ঘুরে আসিস। এই তো বললাম, এর চেয়ে আর তো ভালোবাসা আসে কত না। গরম গরম কথা বলছিস আমার কানে, কান টানতে আমার ব্লাস্ট হওয়ার অবস্থা। অ্যাটলিস্ট ভালো একটা কথা বলে রাখ। বলি, বুঝলাম, ভালোভাবে কথা বলতে পারি না। আচ্ছা বুঝলাম, একটু নীলা? ভালোভাবে কথা বলে বল। নীলা? আমাকে বল, এত আবেগী কথা রাখ শালা, আমারে ক। হ্যাঁ বলেন, কি বলতে হইব? তো ক, তোর শ্রদ্ধাবোধ কি কাজ করতেছে কিনা বা কি বল, তোর ভাইকে উদ্দেশ্য করে বল। আমি যতটুকু যাবত শুনছি ওই থেকে বলতেছি যে ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, আর দোয়া করবেন যেন আমি আর আমার সন্তান ভালো থাকি, এতটুকু। সিদ্ধান্ত কার? তোদের। এখানে আমার কোনো হাত আছে? নাই কিন্তু। সিদ্ধান্তটা আমরা বুঝে নেব। বুঝে নিস, ভেরি গুড। কাটছাট টাইপেরই। আর এই যে শুরু হয়ে গেছে আর আবেগে, এই শালা তোর আবেগই ছাড়, পুরুষ মানুষ বাঘের মতো হয়। এই আমি কথা বলতেছি এর মধ্যে, নীলা নীলা, তো যত নীলা নীলা করা লাগে সেটা তুই বাকি আলাদা ভাবে একটা করিস। কথা বলি, বল। বলবো? আবেগ দেখাস না, আবেগ দেখাস না, ওটা তুই আলাদা ভাবে সারিস। আচ্ছা ঠিক আছে। আবেগ দিয়া দুনিয়া চলে না, ঠিক আছে? তারে বলে আচ্ছা তাও কি বলবে বল, এই যে লাস্ট। আচ্ছা তুই এটার প্রেক্ষিতে গালি দিস না, শুধু শুনে নে হালকা। হ্যাঁ ক। না, আমার শুনতে ইচ্ছা করে না একবার বল। আয় আমার জন্য হলো শুনতে কি কর শালা। এবারে লাস্ট 30 সেকেন্ডে বল। সরি, ফিরে পেতে চাই তোমাকে। বেশ, আমি চাই না। খুব ভালো উত্তর হয়েছে তোর জন্য। তুই আসলে একটা 6 নম্বর। আর জীবনে পুরুষ মানুষ কেন ভালোবাসার কথা বারবার বলবে রে? কাজ দিয়ে বুঝায় দিবে। ওর যখন অসুখ হবে, বাচ্চা যখন সমস্যা হবে, কথা বলতে পারি ভাই আমি। তখন জান দিয়ে তাকে আগলায় নিবি, সেটাকে ভালোবাসার। মুখে বলা লাগবে কেন? আর কিছু বলিস না। রাখলাম, ভালো থাকিস, টেক কেয়ার। আচ্ছা। বাই। অনেক দোয়া সবার জন্য। তোর তো খেলা জমে গেল, যা চাইছিলি তাই হলো। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। অনেক ভালোবাসা সবার জন্য, বিদায় সবাই। থ্যাংক ইউ সো মাচ গুরুকে এবং আজকে আমাদের গেস্টকে। খুবই চমৎকার একটা স্টোরি ছিল। সো ইয়েস, আপনাকে আরেকটা বার বলতে যাচ্ছি, যদি আপনার কাছে কোনো ভালোবাসার গল্প থেকে থাকে, এরকম বা অন্যরকম হলেও হবে, এনিথিং এন্ড এভরিথিং, যে কোনো ধরনের ভালোবাসার গল্প থাকলে আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। পাঠানোর ওয়ে হচ্ছে আপনি আপনার সেলফোনে টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি চাইলে আমাদের ঢাকা এফএম-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01841904904। এই নাম্বারে আপনি আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা র‍্যাপ করছে। আগামী থার্সডে অঙ্গন আবার চলে আসবো ভালোবাসার বাংলাদেশ নিয়ে। টিল দেন ইউ গাইজ স্টে সেফ, স্টে হ্যাপি, and most importantly keep listening Dhaka FM 90.4. and right now this is me Angon Faria signing off for today. Take care and bye bye.